ওকে, সো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমরা স্ট্রাকচার অফ ম্যাটার এই চ্যাপ্টারটা একটু ডিসকাস করবো ইনশাআল্লাহ। স্ট্রাকচার অফ, এখানে প্রথমে যে টপিক গুলা, আমি প্রতিটা টপিক একটু টাচ করার চেষ্টা করবো। সেটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে সেই সব সাবস্টেন্স যেগুলাকে ভাঙলে ওইটার ভিতরে ওইটা ছাড়া অন্য কোনো সাবস্টেন্স আর পাওয়া যায় না। ঠিক আছে, যেমন মনে করো অক্সিজেন, হাইড্রোজেন, সোডিয়াম, এই সবগুলাকে তুমি যদি ভাঙো, ভিতরে হাইড্রোজেনের ভিতরে শুধু হাইড্রোজেনই পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না। ঠিক আছে, তো এটা হচ্ছে এলিমেন্টের সেপার। দেন কম্পাউন্ড, যেটাকে ভাঙলে ভিতরে মোর দেন ওয়ান এলিমেন্ট পাওয়া যাবে। এলিমেন্টের ভিতরে শুধু একটা এলিমেন্টই পাওয়া যায়, আর কম্পাউন্ডের ভিতরে মোর দেন ওয়ান এলিমেন্ট পাওয়া যায়। এক্সাম্পল, পানিটা দিলে সবচেয়ে সোজা। এটার ভিতরে পানিকে যদি তুমি ভাঙো তাহলে দুইটা পাওয়া যাবে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কি। মোর দেন ওয়ান এলিমেন্ট পাওয়া গেলে সেটাকে আমরা বলি কম্পোনেন্ট। এখন ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা তোমাদের মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এলিমেন্ট কয়টা এলিমেন্ট আছে। till now 118 element has been invented, and out of them তোমার 98 এটা নেচারে পাওয়া গেছে, 98 ফাউন্ড ইন নেচার। বাকি 20 এটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে ল্যাবরেটরি। ঠিক আছে, আর ক্রিয়েটেড ইন ল্যাবরেটরি, তোমরা বুঝতে পারছো হবে। ওকে, নেচারে যেটা পাওয়া যাবে এটা ন্যাচারাল, আর নেচার ছাড়া যেটা ল্যাবরেটরিতে বানানো হবে সেটা আর্টিফিশিয়াল। তো টোটাল 118 এলিমেন্ট। ইভেন আমাদের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডির ভিতরে 26টা এলিমেন্ট পাওয়া যায়, এলিমেন্টস ইন হিউম্যান বডি। তো এরপর দেখো, আমাদের জানতে হবে অ্যাটম। অ্যাটম হচ্ছে এলিমেন্টকে ভাঙতে ভাঙতে সবচেয়ে ছোট যে পার্টিকেলটা পাবো আমরা, সেটাকে আমরা বলি অ্যাটম। আর কম্পাউন্ডকে ভাঙতে ভাঙতে সবচেয়ে ছোট যেটাকে পাবো সেটাকে আমরা বলবো মলিকুল। তাহলে অ্যাটম হচ্ছে দা কি বলে, দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট। আর কম্পাউন্ড এটাকে বলবো আমরা দ্য স্মলেস্ট পার্টিকেল অফ আ মলিকুল। এভাবে মনে রাখা যায়। এখন একটা মলিকুলের ভিতরে বেশ কয়েকটা অ্যাটম থাকতে পারে। ফর এক্সাম্পল, একটা ওয়াটার মলিকুল যদি তুমি নাও, তো একটা ওয়াটার মলিকুলের ভিতরে অক্সিজেন অ্যাটম থাকে একটা, হাইড্রোজেনের অ্যাটম থাকে কয়টা, দুইটা। সেজন্য আমরা বলি H2O। ঠিক আছে, আচ্ছা। তো এলিমেন্টের ক্ষেত্রে আমরা যে OH, Na এগুলো দিয়ে প্রকাশ করি, এগুলোকে বলা হয় সিম্বল। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যে H2O বললাম, H2O টোটালটা এটা হচ্ছে একটা ফর্মুলা। এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে মনে রাখবা, যদি আমরা এলিমেন্টের এই যে OH যে লেটার গুলা, এগুলাকে আমরা বলি কি? অসীম। তোমাদের মধ্যে কারো অসীম নাম আছে? অসীম নামে কেউ একজন জয়েন করতে চাচ্ছে দেখতেছি। তো দেখি, হয়তো কারো ছোট ভাই বোনের নাম থাকতে পারে। আসিম, এটা কে? আসিম? স্যার আবিয়াত মনে হয়। আপ- আসসালামু আলাইকুম স্যার। স্যার নাম চেঞ্জ করতে ভুলে গেছি, দাঁড়ান চেঞ্জ করি। আসিম কি তোমার ছোট ভাইয়ের নাম? জি। ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। তো তাইলে দেখো, অক্সিজেন এখানে একটা, এটা কিন্তু অ্যাটম। অক্সিজেনের একটা অ্যাটম, আর হাইড্রোজেনের দুইটা অ্যাটম। এই তিনটা মিলে ফর্ম করে একটা ওয়াটার মলিকুল। ঠিক আছে, তো তাইলে এলিমেন্টের এটাকে বলি আমরা সিম্বল, আর কম্পাউন্ড এটাকে বলি আমরা ফর্মুলা। আচ্ছা, এগুলোর পেছনে বেশি সময় নষ্ট করার দরকার নেই। এইটা রিলেটেড সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যেটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে টাংস্টেন। তোমরা অলরেডি জানো হবে। কেউ বলতে পারবা টাংস্টেনের কি ল্যাটিন নাম? টাংস্টেনের ল্যাটিন নামটা কি? হ্যাঁ, ভোলফ্রাম। Wolfram। তোমাদের কয়েকদিন আগে বোধহয় যে এমসিকিউ নিয়েছিলাম, যে ওখানে এটা তোমরা অনেক পড়ছো, তাই না? এবং এটাকে ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। ওকে, তো দেন আমরা যা আগে একটা সময় ভাবা হতো যে অ্যাটমকে আর ফার্দার ডিভাইড করা যাবে না, বাট বর্তমানে আমরা জানি অ্যাটমকে ভেঙে তিনটা জিনিস পাওয়া যায়। সেটা হচ্ছে কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা তোমার দুইটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে মাস আর
চার্জ, মাস আর অ্যামাউন্ট অফ চার্জ। তো এটা অবশ্যই অলরেডি একটা টেবিলের মধ্যে এখানে লেখা আছে তোমাদের বইতে, তো আমি আর এটা আলাদা করে লিখতেছি না। দেখো ইলেকট্রন, এটার সিম্বল হচ্ছে ই। তো যদি কোথাও দেখো যে 2E, তাহলে বুঝবা যে এটা দুইটা ইলেকট্রন বোঝাচ্ছে, ঠিক আছে? কারণ ইলেকট্রনই ওই যে দেয়া নেয়া করে, রেডক্স রিঅ্যাকশনে দেখছো না অলরেডি। তারপর প্রোটন হচ্ছে পি আর নিউট্রন এন। এখন এই চার্জ, ইলেকট্রন আর প্রোটন দুটোটার চার্জ হচ্ছে ইকুয়াল। ইলেকট্রন আর প্রোটন দুটোটার চার্জ কি ইকুয়াল? দেখো 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম, এটা 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। জাস্ট নেচার ডিফারেন্ট। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হচ্ছে পজিটিভ, তাহলে কিন্তু দুটোটা ইকুয়াল। আর নিউট্রন, এটা নামের থেকে মনে রাখা যায়, নিউট্রন এটা মানে এই নিউট্রাল, এই যে নিউট্রন নিউট্রাল, তো এই জন্য ওর চার্জ কি জিরো, ও পজিটিভও না নেগেটিভও না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, মাস গুলো মুখস্থ রাখতে হবে, একদম একদম মাস্ট মনে রাখতে হবে, বুঝছো? এটা কোনো অপশন নাই, চার্জ আর মাস এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো তাহলে দেখো, ইলেকট্রন এটা হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম, অনেক ছোট, অনেক কম মাস এটা, ঠিক আছে? তারপর প্রোটন 1.673 × 10⁻24 গ্রাম, আর নিউট্রন হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। তো তাহলে প্রোটন আর নিউট্রন এই দুইটা অলমোস্ট দেখা যাচ্ছে আসলে সেম, ডিফারেন্স হচ্ছে 1.673 আর 1.675, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি তোমাকে কম্পেয়ার করতে বলি, এই যে প্রোটন আর ইলেকট্রন এই দুইটার মধ্যে কোনটার মাস কম, কে বলতে পারবা? মানে কোনটা বেশি লাইটার, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কে বেশি হালকা, মাস কম? এখানে তো মাস দেয়াই আছে, এটা প্রোটন। দেখি। অনেকেই মনে করতে পারো প্রোটন, আসলে প্রোটন না, হালকা হচ্ছে ইলেকট্রন। কারণ দেখো এখানে 10⁻28, এটার মানেটা কি? এই যে দেখো 1.673, 1.673, এরপরে লিখছে না যে 10⁻24, এটার মানে হচ্ছে তুমি এটাকে যে নাম্বার দিয়ে ডিভাইড করবা সেটা হইলো, এই যে ওয়ান এর পরে তোমার 24টা জিরো দিতে হবে। 1 2 3 4, এভাবে করতে 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 কয়টা জিরো দিতে হবে? 24টা জিরো দিতে হবে, ঠিক আছে? তো এখন দেখো ইলেকট্রনের ক্ষেত্রে তাই লিখি 9.11, তো এটাকে আবার যখন ডিভাইড করবা, নিচে ওয়ান এর পরে 28টা জিরো দিতে হবে, মানে চারটা জিরো আরো বেশি, তাহলে এটা আরো ছোট হয়ে যাবে না? এখানে এই কনফিউশন হওয়াটা খুবই স্বাভাবিক, অনেকে মনে করতে পারে এটা 9.1 আর এটা 1.6, তো তাহলে নাইনই তো বড় হবে, ওয়ান ছোট হবে, কিন্তু না, তোমার মেনলি দেখতে হবে এইটা দিয়ে। যেহেতু এখানে বেশি মানে বড় নাম্বার দিয়ে তোমাকে ডিভাইড করতে হয়, এই যে ইনভার্স যেহেতু, তার মানে এটা ডিভিশন বোঝাচ্ছে, কিন্তু খুব সাবধান, ওকে? তো যেহেতু এখানে বড় নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়, সেজন্য তোমার রেজাল্টটা ছোট আসবে। এটা তো আমরা বুঝতে পারি, তাই না? যে মনে করো 3 কে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি যে রেজাল্ট পাবা, তুমি 3 কে যদি আরো বড় নাম্বার দিয়ে ডিভাইড করো, এখন 7 দিয়ে ডিভাইড করো, তাহলে কিন্তু তুমি ছোট নাম্বার পাবা, এটা হবে ছোট আর এটা হবে কি বড়। তো এই জন্য যেহেতু ইলেকট্রনকে আমরা একটা বড় নাম্বার দিয়ে ডিভাইড করি, সেজন্য আমার এখানে ইলেকট্রনের মাসটা অনেক অনেক কমে যায়, ঠিক আছে? তাইলে মনে মনে থাকে যেন, মাস অফ ইলেকট্রন ইজ মাচ মাচ লেস। নর্মালি আমরা শুধুমাত্র একটা লেস দেন সাইন দিই, বাট যখন অনেক লেস দেন, দুইটা লেস দেন দেওয়া হবে, তখন বুঝবা যে এটা অনেক ছোট বোঝায়। তাহলে মাস অফ ইলেকট্রন ইজ মাচ মাচ লেস দেন মাস অফ প্রোটন। প্রোটন হেভি আর ইলেকট্রন হচ্ছে লাইটার, ওকে? আমি উল্টা পাল্টা বলে ফেলছি কিনা কে জানে, বাট হ্যাঁ ঠিক আছে। The mass of electron is much much less than mass of proton. বলো, কারো কোনো ডাউট আছে তোমার? কি ব্যাপার, অনেকে মেসেজ দিচ্ছে, কি দাওয়াত আছে নাকি? গুলোর মধ্যেও দাওয়াত? একজন মেসেজ দিচ্ছে, আই won't be able to join. আচ্ছা ঠিক আছে, ওকে। তো তাইলে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আর রিলেটিভ চার্জ এগুলোর ব্যাপারে এখন ডিটেলস আর বলা যাবে না, কেন রিলেটিভ চার্জ এগুলো এখন বলার সময় নেই, তো ডাইরেক্ট শিখে ফেলো। ইলেকট্রনের রিলেটিভ চার্জ হচ্ছে -1, আর প্রোটন হচ্ছে +1, আর নিউট্রনের তো চার্জ নাই, তো ওই জন্য রিলেটিভ চার্জ জিরো হবে, ঠিক আছে? আর মাস, এই যে মাস রিলেটিভ জিরো ধরছে কেন? কারণ বলছি না, ইলেকট্রনের মাস এত কম, এত কম যে অলমোস্ট এটাকে জিরো ধরা যায়।
ঠিক আছে। আর প্রোটনের মাস এটাকে ধরছে 1, আর নিউট্রন এটাকে 1 ধরছে, কারণ এই দুটোটা অলমোস্ট ইকুয়াল, সো একটাকে 1 ধরলে আরেকটাকে 1 ধরতে হবে। ওকে, তো আমরা এখানে আসলে ক্রিয়েটিভ আছে কিছু, এই ক্রিয়েটিভ গুলো দিয়ে আসলে খুব সুন্দর মতো আমরা অঙ্ক করে ফেলতে পারবো। আর তার আগে একটা ফর্মুলা শিখাই আসি তোমার। রাদারফোর্ডের বোরের মডেলটাও আগে দেখা দরকার ছিল, But তোমরা অলরেডি জানো রাদারফোর্ডের বোরের মডেল, তো আমি এই যে ক্রিয়েটিভটা এখানে আসছে ওই ক্রিয়েটিভটা একটু দেখাই তোমাকে। তো তাইলে এটা মনে করো আমাদের অ্যাটম, অ্যাটমের একদম মাঝখানে কি থাকে বলো তো? অ্যাটমের একদম মাঝখানে, জানো না? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। হুম, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন। ভেরি গুড, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। Okay? তো এই নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন খুবই হালকা না? এই জন্য তোমাকে যদি মাস অফ অ্যাটম জিজ্ঞেস করে, তাহলে সেটা মাস অফ নিউক্লিয়াস দিয়েই আমরা ডিনোট করতে পারি, বিকজ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের মাস যখন আমরা অ্যাড করি, এটা আসলে খুব একটা তেমন কোনো চেঞ্জই আনে না, বুঝছো? এটা অনেকটা এরকম ওই যে আহ, মানে আমরা যে এক্সাম্পলটা দিই, সমুদ্র মানে সি, ওইটাতে যদি তুমি 1 বালতি পানি ঢালো, তাহলে পানিতে কোনো চেঞ্জ আসবে? তুমি 1 বালতি কেন 100 বালতি পানি ঢাললেও দেখবা যে সমুদ্রের পানিতে তুমি পানি ঢালছো, এটা টেরই পাবে না। তো ঠিক একইভাবে এই জন্য তুমি যখন এই যে মাস অফ নিউক্লিয়াস এটার সাথে ইলেকট্রনের মাস অ্যাড করো, তখন আসলে ওখানে কোনো চেঞ্জই আসে না। এই জন্য মাস অফ অ্যাটম, যখন অ্যাটমের মাস জিজ্ঞেস করব, ওখানে হওয়ার কথা কি আসলে প্রোটন নিউট্রন ইলেকট্রন তিনটা অ্যাড করার কথা, বাট ইলেকট্রনটা আসলে অ্যাড না করলেও চলে। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন মিলে যেটা হয় ওইটাই অলমোস্ট তোমার অ্যাটমের মাসের ইকুয়াল। তো তাইলে মনে রাখবা যে মাস অফ অ্যাটম যদি বলে, মাস অফ অ্যাটম যদি বলে, আমরা মাস অফ নিউক্লিয়াস ক্যালকুলেট করলেই হবে। মাস অফ নিউক্লিয়াস দুটোটা একই কথা বোঝাবে। ঠিক আছে, এখন মাস অফ নিউক্লিয়াস এটা কেমন হিসাব করবো আমরা? দেখো, এটা ক্যালকুলেট করার ইয়ে হচ্ছে তোমার এমপি। এমপি হচ্ছে মাস অফ প্রোটন। আমরা জানি এখানে প্রোটন থাকে, তো মাস অফ প্রোটন ইন্টু কয়টা প্রোটন আছে। যদি একটা থাকে তাহলে শুধু একটা এমপি, দুইটা থাকলে তাহলে 2 ইন্টু এমপি, তিনটা প্রোটন থাকলে 3 ইন্টু এমপি। তো কয়টা তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের জন্য ডিফারেন্ট হবে। তো সেজন্য আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করবো পি দিয়ে। পি হচ্ছে নাম্বার অফ প্রোটন, এমপি এটা হচ্ছে নাম্বার মাস অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন, মাস অফ প্রোটন। এটার সাথে অ্যাড করতে হবে তোমার কি, মাস অফ নিউট্রন। এই মাস অফ নিউট্রন এটার সাথে কি মাল্টিপ্লাই করবা, নাম্বার অফ নিউট্রন, যে কয়টা নিউট্রন আছে। তো এটা হচ্ছে তোমার মাস অফ অ্যাটমের ফর্মুলা অথবা মাস অফ নিউক্লিয়াসের ফর্মুলা। ঠিক আছে, তো এটা দিয়েই আমরা একটা ক্রিয়েটিভ সলভ করে ফেলতে পারবো এখানে। হুম, তো আসলে দেখি কিভাবে করা যায়। এখানে 3 নম্বরে যেটা বলছে, ক্যালকুলেট মাস অফ মলিকুল অফ এলিমেন্ট কিউ ইউজিং অ্যাকচুয়াল মাসেস অফ প্রোটন এন্ড নিউট্রন। তো অ্যাকচুয়াল মাসেস অফ প্রোটন এন্ড নিউট্রন আমরা একটু আগে শিখে আসছি, ঠিক না? তাহলে ওইটাকে ইউজ করে আমাকে কি বের করতে হবে, মাস অফ মলিকুল বের করতে হবে। তো কিভাবে বের করবো? দেখো এখানে কি আছে, প্রোটন আছে 9টা এবং নিউট্রন আছে 10টা। তো তাইলে মাস অফ নিউক্লিয়াস এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। মাস অফ নিউক্লিয়াস হচ্ছে অ্যাকচুয়ালি মাস অফ মলিকুল বা মাস অফ অ্যাটম। তাহলে আমরা এখানে 3 নম্বরে কি করব, মাস অফ এ মলিকুল ইকুয়াল টু দিয়ে আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখছি সেটা লিখবো, এমপি ইন্টু পি প্লাস এম এন ইন্টু এন। তো এখানে খেয়াল রাখতে হবে, এমপি আর এম এন এই দুইটা তোমার কোশ্চেনে দেয়াও থাকতে পারে যদি টিচারে তো হয়, আর মোস্টলি দেয়া থাকবে না, তোমরা ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে যাবা। তাহলে মাস অফ প্রোটন আমরা একটু আগে দেখে আসছিলাম 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার কত ছিল, -24 ছিল। ঠিক আছে, তো এটার সাথে আমরা কত মাল্টিপ্লাই করব, ইনটু প্রোটন, কয়টা প্রোটন আছে এখানে, কোশ্চেনে কয়টা প্রোটন বলছে, 9টা। সো আমরা এখানে 9 মাল্টিপ্লাই করব। ঠিক আছে, দেখো কত ইজি। প্লাস মাস অফ নিউট্রন, নিউট্রন হচ্ছে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 ইন্টু নিউট্রন কয়টা আছে, বলো কোশ্চেনে দেখে বলো নিউট্রন কয়টা আছে। এভাবে হইলে আসলে ক্লাস আমি করাবো না। ঠিক আছে, তোমরা রেসপন্ড করতে হবে।
ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে নিউট্রন 10টা আছে। যদি তোমরা তারপরও না দেখো, বুঝতেছো না যে নিউট্রন নাম্বার কই থেকে পাবো, তো আমাকে জিজ্ঞেস করো, আমাকে বলতে হবে, একটা কমিউনিকেশন থাকতে হবে। আমি শুধু এখানে কথা বলেই যাবো আর তোমরা ওখানে কোনো রিপ্লাই দিবে না, এরকম হলে এটা আমি বুঝবো যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো না, তো তাহলে আর ক্লাসেরই দরকার নেই। তাহলে ইনটু কত, 10। তো এবার এটাকে মাল্টিপ্লাই করে কত আসে সেটাকে তোমরা আনসার হিসেবে বসিয়ে দিবা, এটাই হচ্ছে আনসার। 3 মার্কের আনসার এটা এখানে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার আসো ডি নাম্বারটা। ডি নাম্বারটা দেখে বলছে আইডেন্টিফাই দ্য এলিমেন্ট আর বাই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড রাইট ইটস ফর্মুলা। ঠিক আছে, তাহলে আর এর জন্য আমরা দেখতেছি প্রোটন নাম্বার এটা কিন্তু দেয়া নাই। প্রোটন নাম্বার দেয়া থাকলে আমরা ডাইরেক্ট আসলে বলে দিতে পারতাম। ফর এক্সাম্পল, যদি তোমাকে প্রোটন নাম্বার এখানে 11 দেয়া থাকতো, নাম্বার অফ প্রোটন সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বার। নাম্বার অফ প্রোটন সেটাই হচ্ছে কি অ্যাটমিক নাম্বার। তো 11 যদি হয় তাহলে আমরা বুঝতাম সেটা হচ্ছে সোডিয়াম। 15 যদি হয় তাহলে বুঝতাম এটা ফসফরাস। যদি 40 হয় তাহলে আমরা বুঝতাম 40টা কি জানো, 40 ক্যালসিয়াম। দেখ এরকম কিছু একটা, আমার এখন দেখতে মনে নেই এটা কিছু। তো এখন আমরা দেখি এটা কিভাবে তাহলে করা যায়। তো তাহলে নাম্বার অফ প্রোটনটা আমাদেরকে বের করতে হবে। তো নাম্বার অফ প্রোটনটা বের করার জন্য দেখো এইটার ক্ষেত্রে আর এর ক্ষেত্রে মাস অফ দ্য নিউক্লিয়াস এটা আবার দেয়া আছে। তার মানে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা না পি এর ভ্যালুটা বাই করতে হবে। ঠিক আছে, আমরা এই সেম ফর্মুলাটা এখানে আবার লিখবো, এই যে মাস অফ মলিকুল, এই ফর্মুলাটা এখানে আবার লিখবো। ঠিক আছে, এবং এই যে এই জিনিসটাও আবার লিখবো এখানে। লেখার পর সেকেন্ড লাইনে কি লিখবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সেকেন্ড লাইনে মাস অফ মলিকুল সেটা এখানে দেওয়া আছে কত, 5.1895, 5.1895 ইন্টু 10⁻²3, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে মাস অফ প্রোটন সেটা কত 1.673 ইন্টু নাম্বার অফ প্রোটন যেহেতু জানি না সেটা কি থাকবে, প্লাস নিউট্রন 1.675 ইন্টু, ও সরি সরি এখানে তো একটা ভুল করে ফেলছি, ইন্টু 10⁻24 দিতে মনে নেই, ইন্টু 10⁻24 ইন্টু বি, প্লাস এখানে হবে 1.675 ইন্টু 10⁻24 ইন্টু, এখানে নিউট্রন নাম্বার কিন্তু আমরা জানি নিউট্রন নাম্বার হচ্ছে আর এর ক্ষেত্রে 16। ওকে, তো দেখো ফুল ইকুয়েশনের মধ্যে একটাই আননোন সেটা হচ্ছে পি। তো এটা তোমরা ইজিলি করতে পারবা। তারপরে আমি আরেকটু ইজি তোমাদেরকে করে দিই ক্যালকুলেশনটা, যে কিভাবে করলে আসলে ইজিলি করা যাবে। 5.1895 ইন্টু 10⁻⁻23, এটা এরকমই থাক। এদিকে দেখো, এই যে 10⁻⁻24, এটা বারবার ক্যালকুলেটরে লেখাটা একটা ঝামেলা। ঠিক আছে, তো সেজন্য আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। তোমরা কি করবে, 10⁻⁻24 এটা কমন নিয়ে ফেলো, দুইটার সাথেই যেহেতু আছে এটাকে কমন নিয়ে ফেলো। তো কমন নিয়ে এটাকে তুমি এদিকে ফালাই রাখো 10⁻⁻20। ঠিক আছে, এবার দেখো এইটাকে যেহেতু তুমি ওখানে কমন নিয়ে ফেলছো, এদিকে থাকবে আর কি 1.673 আর পি। তাহলে এখানে থাকবে 1.673 পি। ঠিক আছে, আর এখানে কি থাকবে 1.675 ইন্টু 16। তাহলে মাঝখানে যেহেতু প্লাস, তাহলে প্লাস দাও। দেন 1.675 ইন্টু 16 এটা করলে কত হয় সেটা একটু তোমরা আমাকে বলতে হবে ক্যালকুলেট। 26.8। আসমা 10 লিখছে কেন এখানে, আনিস লিখছে ওকে, আমানুল্লাহ ইয়েস, শুড বি মেমোরাইজ এমপি এন্ড এমএন ভ্যালু। হ্যাঁ আনিস, আমি তো ওটা বললাম। আই থিংক তোমরা আনমিউট না করে মানে চ্যাটের মধ্যে লিখতেছো, কিন্তু চ্যাটে আমার মেসেজটা না সবসময় আসতেছে না। ঠিক আছে, সামটাইমস এখানে মেসেজ আসতেছে, তো এই কারণে চ্যাটের মেসেজ সবসময় দেখি না। তো আবিদ বলছে 26.8, আনিসা মেবি Sir, বল। 26.8. লিজা তুমি ক্লাসে আসো? Yes, sir. তুমি ক্লাসে আসো আর আমাকে আনসারের জন্য এতক্ষণ ওয়েট করতে হইলো, সর্বনাশ। আজকে কি তুমিও দুর্বল হয়ে গেছো রোজা রাখতে রাখতে, নাকি মানে বম টম পড়তেছে দেখে ভাবতেছো পরীক্ষা আর হবে না, সিরিয়াসনেস চলে গেছে? যেভাবে হোক সিরিয়াসনেস ধরে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা,
তো তাহলে বাকি ক্যালকুলেশন আমি একটু এই জায়গায় কন্টিনিউ করি, যে উপরের জায়গায়, ঠিক আছে, বিকজ আমার এই জায়গাটা আবার রাখা লাগবে যশোর বোর্ডের জন্য। তো উপরে পরে যে লিখবো, এত বড় লাইন কেমনে লিখবো? আচ্ছা ঠিক আছে, লিখলাম। দেখো লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা ছিল 5 পয়েন্ট, লেখা যাবে না, এখানে লিখি। কি এত টেনশন? দরকার হলে স্লাইড নেম আর একটা বানিয়ে ফেলবো। তাহলে এখানে দেখো এখন কি করবো তোমরা, 5.1895 ইন্টু 10⁻⁻23, ঠিক আছে, ডিভাইডেড বাই ওই যে ওখানে ইন্টু যে 10⁻⁻24 ছিল সেটাকে এদিকে নিয়ে আসো, তাহলে সেটা ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল টু থাকবে কি 1.673p প্লাস 26.8। তো তাহলে এখন এই যে এই দুইটা জিনিসকে না কাটাকাটি করা যায়, ঠিক আছে। কাটাকাটি কিভাবে করবা? 10⁻, আমরা জানি বেস যদি সেম হয় তাহলে পাওয়ার উপর থেকে নিচেটা মাইনাস হয়, এক্সপোনেন্ট এন্ড লগারিদম ফর্মুলা মনে আছে, এ টু দি পাওয়ার এম, পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, উপরের পাওয়ার থেকে নিচেটা মাইনাস। তো তাহলে -23 থেকে আমরা নিচে -24টাকে সাবট্রাক্ট করবো, তো তাহলে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে দেখি বলো তো, +24 হয়ে যায়। তো 24 - 23 = 1, তো তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা আর এটা কাটাকাটি গিয়ে শুধু 10 থাকে। তাহলে দেখো এই শুধু 10, 5.1895 ইন্টু এখানে থাকবে শুধু 10। তো 10 যখন মাল্টিপ্লাই করবা একটা জিরো, তার মানে ডেসিমালটাকে জাস্ট এক ঘর পরে পাঠিয়ে দিলেই তোমার আর একটু 10ও লেখা লাগবে না। এগুলো সব রেকর্ডিং এর মধ্যে আছে, তো সবাই প্লিজ একটু ধরো যদি রিভিশন দেওয়া দরকার হয় শুনে নিবা। তাহলে এখানে তোমার হয়ে যাবে 51.895। এবার দেখো এই ক্যালকুলেশন এখানে ইজি, ওইদিকে 26.1 এটা যেহেতু অ্যাডিশন অবস্থায় আছে, এদিকে আসলে সাবট্রাকশন, 26.8 দেন 1.673। ওকে, তুমি রাখে যাও, আমি নিয়ে নিব। হ্যাঁ দেখছি আমি। আচ্ছা একটু আমাকে বলো তো, এটা সাবট্রাক্ট করলে কত হয়? 25.095 না? Yeah, 25.095. 25.095. ওকে, আর এদিকে পি এর সাথে যে 1.673 মাল্টিপ্লাই অবস্থায় ছিল, এদিকে আসলে এটা হয়ে যাবে ডিভিশন। তাইলে এবার বলো পি এর ভ্যালু কত আসে? Sir, 50. Sir, 15. 15, নাম্বার অফ প্রোটন ইজ 15। তাহলে বলো অ্যাটমিক নাম্বার 15 কার? Phosphorus. ইয়েস, ফসফরাস। আমাদেরকে বলছিল আইডেন্টিফাই করতে, যে আর মলিকুলটাকে আইডেন্টিফাই দ্য এলিমেন্ট আর, আর দিয়ে কোন মলিকুলটাকে, সরি কোন এলিমেন্টকে বোঝানো হয়েছে। তো তাইলে আমরা পেয়ে গেলাম যে এটা ফসফরাস। কারো কোনো ডাউট আছে? তো তোমরা এটা একটু দেখো, স্টাডি করো। আমি একটু আসতেছি 2 মিনিট। তোমরা এটা লিখার থাকলে লিখে নাও, এবং যদি লিখা হয়ে যায় তাহলে যশোর বোর্ডটা করার ট্রাই করো। Okay, so let us continue our discussion from where we ended. Joshua 2023. Look at this question. The mass of an atom given, there are 34 neutrons that are present in the element. Now, number C, they're asking to determine the element mathematically. So it is same as number D. Okay. So to determine the element or to identify the element, we need to know the number of proton. We need to know the number of proton. So in D, you have seen how we calculate the number of proton. In the same way, if you calculate the number of proton here, from that number, you can easily say which element is this. Okay. Can you do it yourself? जी सर। Okay. I'm giving you 3 minutes 30 seconds. Finish it and send me picture of the answer.
তো তাহলে দেখো যশোর বোর্ডের রেজুলেশনটা এরকম হবে আর কি, ঠিক আছে? মাস অফ দ্য অ্যাটম এটাকে রিপ্লেস করবা, দেন মাস অফ প্রোটন যেটা আছে ওটা লিখবা। ঠিক সেম আগের মধ্যে ক্যালকুলেশন, 10⁻24 কমন নিয়ে এটাকে যখন লেফট হ্যান্ড সাইডে পাঠাবা, এটা যে 10 হবে, তো 10 এর সাথে মাল্টিপ্লাই করলে 105.41, রাইট হ্যান্ড সাইড থেকে 56.95 এদিকে আসলে মাইনাস, আর 1.67 থেকে যেটা মাল্টিপ্লাই ওটা এদিকে আসলে ডিভাইড। এই ক্যালকুলেশন করলে এখানে আসবেন 29। তো 29 এটা হচ্ছে কপারের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? কপারের কাছে 29টা প্রোটন থাকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম, এই যে আগের প্রবলেমটাতে তোমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করার পাশাপাশি আরেকটা কাজ করতে বলছিল, সেটা হচ্ছে রাইট দা ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলা। তো ফসফরাস, ফসফরাস হচ্ছে টেট্রা অ্যাটমিক। ফসফরাস কি? টেট্রা অ্যাটমিক। টেট্রা মানে 4, তার মানে একটা মলিকুলের ভিতরে ওর 4টা অ্যাটম থাকে, যে কারণে ওর ফর্মুলা হবে P4। মনে রাখবা, ফর্মুলা হয় মলিকুলের, ঠিক আছে? তো একটা মলিকুলের ভিতরে ফসফরাসের কয়টা অ্যাটম থাকে? 4টা অ্যাটম থাকে। যেমন অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে যদি বলি তাহলে 2, ঠিক আছে? ক্লোরিন, Cl2, এগুলো হচ্ছে সব ডাই অ্যাটমিক গ্যাস, আর এটা টেট্রা অ্যাটমিক গ্যাস। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি এখন, আছে নামাজের তো, নতুন একটা টপিক এখন শুরু করবো না আমরা, এসে তারপরে নতুন একটা টপিক দেখবো এবং ওই সলভ করবো। তো ক্লাস আবার রিজিউম করবো অ্যারাউন্ড আই থিঙ্ক 3:45 থেকে 3:50-র মধ্যে। তো বাই 3:45 সবাই একটু রেডি থাকার চেষ্টা করবো, ঠিক আছে? চ্যাটের মধ্যে কেউ কিছু একটা লিখছে, ওইটা একটু দেখে যাই। ওয়েন প্রেয়ার ব্রেক, ও মানে এখনই প্রেয়ার ব্রেক, ঠিক আছে। ওকে, তো তাইলে আমরা রাদারফোর্ড বোরের মডেল নিয়ে বেশ কয়েকটা কোশ্চেন আসে। একটা কোশ্চেন তোমাদেরকে চাইলে আমি এখনই দেখাতে পারি। আমাদের যে পিডিএফটা আছে সেই পিডিএফ এর মধ্যে দেখবা অনেকগুলো কোশ্চেন এটা এরকম আছে, যেখানে জিজ্ঞেস করবে তোমাকে উইচ মডেল ইজ মোর সুইটেবল। হ্যাঁ, এই যে দেখো, এখানে দেখো ডি নাম্বার কোশ্চেনটা, হুইচ মডেল ইন দ্য স্টেম ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ইন এক্সপ্লেইনিং দ্য স্ট্রাকচার অফ অ্যাটম। তো একটা যেটা এই যে দেখতে এরকম, সেটা হচ্ছে রাদারফোর্ডের, ঠিক আছে? তো রাদারফোর্ডের এটা তো সুইটেবল না, এটা থেকে বেশি সুইটেবল হচ্ছে বোরেরটা। বোরেরটা কোনটা কেমনে বুঝবা? ওই যে সার্কুলার হবে পাথ গুলা, ঠিক আছে? এটা বোরের মডেলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল যে রাদারফোর্ড পাথগুলার শেপের ব্যাপারে কিছু বলতে পারে নাই, কিন্তু উম কি বলে, এই বোর ওই পাথগুলা যে সার্কুলার সেটা বলছিল। এবং আরো কিছু জিনিস দেখবে যে এনার্জি এমিট করে, এনার্জি অ্যাবজর্ব করে, এই জিনিসগুলোর ব্যাপারেও বোর আসলে কিছু কারেক্ট অ্যাজাম্পশন দিয়ে গেছিল। তো আসলে আমরা দেখি, আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে। এটা হচ্ছে রাদারফোর্ডের মডেলে কি বলছিল এবং সেটার লিমিটেশন, দেন বোরের মডেলে কি বলছে সেটা লিমিটেশন। তো দেখি আমরা রাদারফোর্ড, রাদারফোর্ডের যে মডেল, সেই মডেলের মেইন কথাগুলো কি কি ছিল সেটা আমরা একটু দেখি। ও যেটা বলছিল যে একটা ডেন্স সেন্ট্রাল কোর থাকবে, ডেন্স সেন্ট্রাল কোর থাকবে, এগুলো সবগুলো কিন্তু মানে অ্যাটমের ভিতরে কিরকম সেটা নিয়ে আলোচনা। বুঝিও কিন্তু রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, ঠিক আছে? অ্যাটমিক মডেল মানে একটা অ্যাটমকে ভাঙলে, যখন মানুষজন জানতে পারছে যে অ্যাটমকে আসলে ভাঙা যায়, তখন অ্যাটমের ভিতরে জিনিসগুলো আসলে কিরকম অবস্থায় থাকে সেটা নিয়ে রাদারফোর্ড একটা মডেল দিয়েছে, দেন বোর একটা মডেল দিয়েছে। তো ডেন্স সেন্ট্রাল কোর, সে বলছে কি একদম মাঝখানে খুব ঘন একটা জিনিস থাকে, যেটাকে ও নাম দিছিল নিউক্লিয়াস। এটাকে নাম দিছে কি? নিউক্লিয়াস। ওকে। এবং সে বলছে কি নিউক্লিয়াসের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এগুলো সব কারেক্ট, ঠিক আছে? আর নিউক্লিয়াসের বাইরে, যে আউটসাইড, আউটসাইড নিউক্লিয়াস, আমি মানে শর্টকাটে যেভাবে লেখা যায় ওইভাবে লিখতেছি, তোমরা এই আইডিয়া গুলো যদি মাথায় রাখো যে হ্যাঁ এই কথাগুলো ছিল, তাহলে ওগুলোকে তোমরা সেন্টেন্স হিসেবে লিখতে পারবা, ঠিক আছে? ভার্ব প্লাস সাবজেক্ট এগুলো অ্যাড করে তোমরা লিখে ফেলতে পারবা। তাহলে আউটসাইড নিউক্লিয়াস, সেখানে কি থাকে? ইলেকট্রন। তো মেইন কথাটা এখানে কিন্তু চলে এসেছে, একটা ডেন্স সেন্ট্রাল কোর থাকবে অ্যাটমের, সেটাকে নিউক্লিয়াস বলবো। নিউক্লিয়াস লাগবে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, ঠিক আছে? আচ্ছা। তারপর মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন এটাও এত বড় করে না লিখে এমপি লিখি ডাইরেক্ট, যেভাবে এতক্ষণ লিখে আসছি এমপি। আর এমএন, এগুলা হচ্ছে মানে কি করে,
এটাই হচ্ছে মাস অফ অ্যাটম হিসেবে কনসিডার করে, যে দুটোটাকে যদি তুমি অ্যাড করো, মাস অফ প্রোটন মাস অফ নিউট্রন অ্যাড করলে এটাকে মাস অফ অ্যাটম হিসেবে লিখে দেওয়া যাবে। ওই এটার সাথে অবশ্যই মাল্টিপ্লাই করতে হবে কয়টা প্রোটন আছে, এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে কয়টা নিউট্রন আছে, তো সেটাকে মাস অফ অ্যাটম হিসেবে লিখে দেবে। তো খেয়াল করো এখানে যে জিনিসটা একটু আগে তোমাদেরকে বলছিলাম, যে ইলেকট্রনের মাসটাকে আমরা ইগনোর করতে পারি। কেন ইগনোর করতে পারি? কারণ এম ই, দ্যাট ইজ মাস অফ ইলেকট্রন, ইজ নেগলিজিবল। নেগলিজিবল, অথবা তুমি লিখতে পারো যে ভেরি ভেরি লাইট। ঠিক আছে, ভেরি লাইট, ভেরি লাইট, খুব হালকা দেখে। এটা আসলে অ্যাটমের মাসের সাথে, ওই সরি নিউক্লিয়াসের মাসের সাথে এটা অ্যাড না করলেও কোনো চেঞ্জ আসে না, একই থাকে। সেকেন্ড পয়েন্ট, তারপর নিউক্লিয়াস, এই যে অ্যাটমের ভিতরে আমরা জানি নিউক্লিয়াস থাকে, তাই না? তো অ্যাটম, আমরা একটা অ্যাটম যদি এভাবে ড্র করি, এটা হচ্ছে আমাদের অ্যাটম। এটার ভিতরে আমরা জানি এখন কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। তো নিউক্লিয়াসটা খুবই ছোট থাকে। ঠিক আছে, অ্যাটমটা যতটুকু বড়, সে তুলনায় নিউক্লিয়াসটা খুবই ছোট থাকে। হুম। আর নিউক্লিয়াসের বাইরের যে স্পেস, এই যে বাইরের যে স্পেস অ্যাটমের ভিতরে, বাট নিউক্লিয়াসের বাইরে যে স্পেসটা, সেই স্পেসটা মোস্টলি ভয়েড। ভয়েড মানে খালি। ঠিক আছে, ফাঁকা থাকে। বাংলায় কি বলে? ফাঁকা থাকে। তাহলে নিউক্লিয়াস ইজ স্মল অ্যান্ড মোস্ট স্পেস আউটসাইড নিউক্লিয়াস ইজ ভয়েড। এটা হচ্ছে তোমার সেকেন্ড পয়েন্ট। এটা আমি লিখে দিলাম, নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে স্মল, আর নিউক্লিয়াসের বাইরে এটা ভয়েড। আমার এই লেখাগুলো বা পিকচার গুলো যদি আসলে মাথায় রাখতে পারো, আই থিঙ্ক দ্যাট শুড বি এনাফ টু রাইট দ্য রাদারফোর্ড মডেল ইফ ইট কামস ইন দ্য এক্সাম। ওকে, নাও ইলেকট্রন মুভ অ্যারাউন্ড নিউক্লিয়াস। কি বলছে? এই ইলেকট্রন, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। ও সরি, এটা তো আসলে অ্যাটমের বাউন্ডারি। অ্যাটমের বাউন্ডারি না, অ্যাটমের বাউন্ডারি ছাড়াও হচ্ছে আমার সেই অ্যাটমটা। ওকে, এবার আসো, যে নিউক্লিয়াস, তো এটা আমরা ধরে নিলাম, তো নিউক্লিয়াসের চারপাশে তোমার এই ইলেকট্রন গুলা ঘুরতে থাকে। ঠিক আছে, তো বাট আচ্ছা, এটা এখন আসলে কক্ষপথ দেখানো যাবে না, বিকজ ও আসলে কক্ষপথের ব্যাপারে কিছু বলেনি। তাইলে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটার চারপাশে তোমার ইলেকট্রন গুলা ঘুরতে থাকে, বাট কিভাবে ঘুরে সেটার ব্যাপারে ও আসলে কিছু বলে না। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস, এটা কিভাবে দেখানো যায়, মানে এভাবে দেখাই যে মানে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকে। তো এই ফিগারটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। পরবর্তী পয়েন্ট হচ্ছে কি, ইলেকট্রন মুভ অ্যারাউন্ড নিউক্লিয়াস। দেন এর পরের পয়েন্ট হচ্ছে ওভারঅল চার্জ জিরো। ওভারঅল চার্জ কি? জিরো। এখন ওভারঅল চার্জ জিরো কখন হবে? যখন ওখানে যতগুলো পজিটিভ চার্জ আছে, ঠিক ততগুলো তোমার নেগেটিভ চার্জ আছে। এটা যখন ইকুয়াল হবে, তখনই তোমার এটা জিরো হবে। তো সেজন্য আমরা বলতে পারি নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। যতগুলো প্রোটন ঠিক ততগুলো ইলেকট্রন, এজন্য যতগুলো পজিটিভ ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ আছে, এজন্যই ওভারঅল এটা হচ্ছে কি, নিউট্রাল। চার্জ হচ্ছে জিরো, ওভারঅল চার্জ আমরা জিরো লিখতে পারি, অথবা জিনিসটাকে আমরা বলি যে নিউট্রাল। যখনই ইলেকট্রনরা দেয়া নেওয়া হবে, মানে এটার ব্যালেন্স থাকবে না, তখন এবার এটা ওভারঅল চার্জ জিরো থাকবে না। নর্মালি ওভারঅল চার্জ কি থাকে? জিরো থাকে একটা অ্যাটমে। দেন এরপর যেটা বলছে নেগেটিভ ইলেকট্রন, নেগেটিভ নেগেটিভ ইলেকট্রন অ্যাট্রাক্টস পজিটিভ প্রোটন। এটা এক্সপ্লেন করার কিছু নেই, অবশ্যই নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করবে। তো এগুলাই হচ্ছে মূলত রাদারফোর্ডের পোস্টুলেটস। ঠিক আছে, রাদারফোর্ড তার মডেলের ভিতরে মেইন কথাগুলো বলছিল। তো তোমরা এগুলো অবশ্যই ভালো মতো শিখবা এবং পয়েন্ট আকারে লিখবা। ঠিক আছে, এবার আসলে রাদারফোর্ডের লিমিটেশন অনেক বেশি আছে, এটা অনেক বেশি রাদারফোর্ডের লিমিটেশনটা। একটু ভালো মতো আমরা শেখার চেষ্টা করবো। দেখো রাদারফোর্ডের লিমিটেশনটা যেটা, সবচেয়ে বড় লিমিটেশন হিসেবে যেটা ধরা হয়, যে ও বলছে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে ঠিকই, বাট কিভাবে ঘুরে? উল্টা পাল্টা এদিকে সেদিকে দৌড়াইতে থাকে, নাকি সার্কুলার পাথে ঘুরে, নাকি রেক্ট্যাঙ্গেল পাথে ঘুরতে থাকে? তো এরকম আসলে কোনো আইডিয়াও দেয় নেই। তো তাইলে তখন এবার আমরা লিখতে পারি যে রাদারফোর্ডের মডেল ডাজন্ট গিভ এনি আইডিয়া অ্যাবাউট সাইজ অ্যান্ড শেপ। সাইজ মানে হচ্ছে কতটুকু বড়, এই যে চারপাশে যে ঘুরতে থাকে, এটা কি বড় রেডিয়াসে ঘুরতে থাকে না ছোট রেডিয়াসে ঘুরতে থাকে। তারপরে শেপ, শেপ হচ্ছে মানে যে পাথে ও ঘুরে সেই
সে সেই পাথটিকে সার্কুলার পাথ নাকি রেক্টেঙ্গুলার পাথ এগুলোর ব্যাপারে কোনো আইডিয়া দেয় না। ঠিক আছে, অফ অরবিট, এটা হচ্ছে সবচেয়ে বড় লিমিটেশন। এটা একটু ডিটেলস লিখতেছি আমি। দেন তারপরে খেয়াল করো, ও আরেকটা জিনিস বলছিল, ইলেকট্রন যে চারপাশে ঘুরে না, আমি এখানে এই কথাটা বলতে ভুলে গেছি। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে কার মতো? প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান। কার মতো ঘুরে? প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান। মানে সে নিউক্লিয়াসকে কম্পেয়ার করছে সানের সাথে এবং ইলেকট্রন গুলোকে কম্পেয়ার করছে প্ল্যানেটের সাথে। তো এটাও আরেকটা বড় উইকনেস, কারণ হচ্ছে প্ল্যানেট আর সান দে আর চার্জ নিউট্রাল। প্ল্যানেট অ্যান্ড সান, both of them are neutral. বাট আমরা জানি এই যে প্ল্যানেটের সাথে ও মিলাইছে কাকে? ইলেকট্রনকে, এবং সানের সাথে মিলাইছে সে নিউক্লিয়াসকে। এই দোনোটা কিন্তু মানে নিউট্রাল না। যে নিউক্লিয়াস, এটা হচ্ছে পজিটিভলি চার্জ। নিউক্লিয়াস কি পজিটিভলি চার্জ? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন। আর নিউট্রনের তো চার্জ নাই, তো তাহলে প্রোটনের যে চার্জ সেটাই নিউক্লিয়াসের চার্জ। তো নিউক্লিয়াস হচ্ছে কি পজিটিভ, আবার ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তো তাহলে এখানে যে কম্পারিজনটাও দিছে, যে প্ল্যানেট আর সানের সাথে এটাকে কম্পেয়ার করা যায়, সেটা আসলে কারেক্ট না। ঠিক আছে, এটা একসেপ্টেবল না। ওর ওই দুইটা হচ্ছে নিউট্রাল, সো ওদের মধ্যে ফোর্সটা হবে একরকম। আবার এখানে ইলেকট্রন আর নিউক্লিয়াস এগুলো হচ্ছে কি ডিফারেন্ট চার্জ। তো এই জন্য ওইটা, ও যে কম্পারিজনটা দিচ্ছে সেটা একসেপ্টেবল না। তারপর বলছে দেন, ও ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। হ্যাঁ, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ও এটা আরেকটা অনেক বড় উইকনেস, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এই থিওরিতে যেটা বলছে কি জানো, যখন কোন একটা অবজেক্ট মানে কন্টিনিউয়াসলি এইভাবে চারপাশে ঘুরতে থাকে, তখন এবার সে কি করতে থাকে? কন্টিনিউয়াসলি এনার্জি লস করতে থাকে। তো চিন্তা করো, প্রথমে যখন এনার্জি বেশি ছিল সে অনেক দূরে দিয়ে ঘুরবে, তাই না? আস্তে আস্তে যখন সে এনার্জি লস করবে, তার কিন্তু কি হবে? রেডিয়াস, ঘোরার যে রেডিয়াসটা ছোট হয়ে আসবে। আরো এনার্জি লস করবে, তারপর আরো ছোট রেডিয়াসের পাথে সে ঘুরবে। এবার ঘুরতে ঘুরতে একটা সময় যেটা হওয়ার কথা, ইলেকট্রন নিউক্লিয়াসে এসে পড়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিছু হয় না। ঠিক আছে, এরকম ইলেকট্রন প্রোটন, সরি, নিউক্লিয়াসে এসে কখনোই এটা মিক্স হয় না। তো সেখান থেকে বোঝা গেল যে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী রাদারফোর্ডের মডেলটা আসলে স্টেবল না, আনস্টেবল। এটা অনুযায়ী কি হয়, এই ইলেকট্রন গুলা সবগুলো যদি প্রোটন এসে পড়ে যায়, তাহলে অ্যাটমটাই ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, অ্যাটমটাই আর থাকবে না। তো এই জন্য এইটা, এই যে মডেলটাকে আমরা বলি আনস্টেবল। এটাকে কি বলি? আনস্টেবল। এটা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, ঘুরতে ঘুরতে একটা সময় পরে এটা ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে ধ্বংস হয় না। তো এই তিনটা পয়েন্ট যদি তুমি প্রপারলি লিখতে পারো, তুমি বলতে পারবে যে কি রাদারফোর্ডের মডেলটা এই জন্যই আসলে কারেক্ট না। দেন এরপরে আসো বোরের মডেলে যাই আমরা। বোরের মডেল কি কি কারেকশন দিছে? বোর, নিলস বোর। কি জানি বলতেছিল বোরহানের মডেল। বোরস মডেল। ওকে, তো বোরস মডেল কি? অ্যাটমিক মডেল। ফার্স্ট সাকসেস যেটা, সেটা হচ্ছে সে ফিক্সড অরবিট, ফিক্সড সার্কুলার অরবিটের কথা বলে। ফিক্সড সার্কুলার মানে অরবিট অফ স্পেসিফিক রেডিয়াস, এবং এগুলা রেডিয়াস কিরকম হবে সেটার ব্যাপারেও সে আইডিয়া দিছে, যেগুলা রেডিয়াস কত হবে। ফর এক্সাম্পল, তোমরা অলরেডি এখন জানো যে মনে করো এটা মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, এবং নিউক্লিয়াসের পাশে তোমার যে অরবিট গুলা সেগুলার সার্টেন নাম্বার থাকে। এটা ফার্স্ট, এরপর একটা মনে করো তো প্রত্যেকটারই দেখো এরকম আরো অনেকগুলো থাকবে, আমি যেটা একটা দেখাচ্ছি। তো এই যে সেন্টার থেকে এই যে এটা একটা সার্টেন রেডিয়াস আছে, এটারও একটা সার্টেন রেডিয়াস আছে, এবং পাথ গুলো যে সার্কুলার। সবচেয়ে বড় কথা, সে শেপের ব্যাপারে বলতে পারছে, যেটা সার্কুলার শেপের। ঠিক আছে, এবং সাইজ এবং রেডিয়াস গুলো কিরকম, সে রেডিয়াস ক্যালকুলেট করার ও আমাদেরকে শিখে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট সাকসেস। দেন এরপরে যেটা ও বলছে কি, যে এই ইলেকট্রন যখন একটা সার্টেন লেভেলে ঘুরতে থাকে, তখন সে কন্টিনিউয়াসলি হিট অ্যাবজর্ব মানে এনার্জি অ্যাবজর্ব অথবা এমিট করে না। তো
যেটা করে সেটা হচ্ছে ও যখনই কোনো এনার্জি রিসিভ করে, মনে করো কোথাও থেকে সে এনার্জি পাইলো, তাইলে এনার্জি পাইলে সে কি করবে, জাম্প মেরে উপরের লেভেলে চলে যাবে এবং সেখানে এবার ঘুরতে থাকে। আবার মনে করো সে ঘুরতে ঘুরতে হিট সে এমিট করছে, এখানে হিট অ্যাবজর্ব করে উপরের লেভেলে যায়। আর যদি কোনো লেভেলে ঘুরতে ঘুরতে হিট এমিট করে মানে হিট ছেড়ে দেয়, তাহলে এনার্জি যদি সে ছেড়ে দেয় তাহলে সে কি করবে, আবার জাম্প মেরে নিচেরটাতে সে নিচেরটাতে ঘুরতে থাকে। কি বলছে বুঝতে পারছো? মানে এরকম না যে সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করেই যাচ্ছে অথবা রিসিভ করেই যাচ্ছে, ওইরকম না। ও ঘুরতেছে ভালো কথা, এর মধ্যে তুমি যদি ওকে এনার্জি দাও, সেই এনার্জিতে বড় লেভেলে গিয়ে মানে উপরের শেলে গিয়ে তখন এবার ওখানে ঘুরতে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এনার্জি কন্টিনিউয়াসলি সে রিসিভ আর এমিট করে না, বরং এনার্জি পাইলে সে উপরের লেভেলে গিয়ে ঘুরতে থাকে, আর এনার্জি যদি হারায় তাহলে সে নিচের লেভেলে এসে ঘুরতে থাকবে। আচ্ছা, এরপরে যে শেল গুলা, সেই শেল গুলার ব্যাপারেও ও ক্লিয়ার একটা আইডিয়া দিয়ে গেছে। ফার্স্ট যে শেল, ওগুলাকে সে এন দিয়ে রিপ্রেজেন্ট করছে আর কি, শেল গুলাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু 3, এন ইকুয়াল টু 4। তো এগুলাকেও নাম দিতে কি কে, এল, এম, এন। জানো এগুলো অলরেডি তোমরা, তাই না? তো এটা আরেকটা। তারপরে দেন পরেরটা হচ্ছে এখানে যে ইলেকট্রন গুলো ঘুরে, ওদের অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করার ব্যাপারেও আমাদেরকে একটা ইকুয়েশন দিয়ে গেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তোমরা মোমেন্টাম পড়ছো অলরেডি, তাই না? যেটা পড়ছো সেটা লিনিয়ার মোমেন্টাম। একটা অবজেক্ট একটা লাইন বরাবর, স্ট্রেট লাইন বরাবর যখন সামনে যায়, লিনিয়ার মোশনের জন্য যে মোমেন্টাম সেটা তোমরা পড়ছো, সেটা পি ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। হুম। কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কি, ডিটেলস ইনশাআল্লাহ অবশ্যই তোমরা জানবা। সেটা হচ্ছে গ্রেড 11-এর ডাইনামিক্স একটা চ্যাপ্টার আছে, সেখানে ডাইনামিক্স আর নিউটনিয়ান মেকানিক্স এর দুইটা চ্যাপ্টার যদি তোমরা পড়ো, ইনশাআল্লাহ সেখানে তোমরা এগুলো মোমেন্টাম জানতে পারবা। এখন আপাতত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এটা ক্যালকুলেট করার ব্যাপারে, কিভাবে মানে ক্যালকুলেট করা যায়। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম এটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং এটা ক্যালকুলেট করার জন্য দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে এমভিআর আর একটা হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। আমরা মোস্টলি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে এটা এন এইচ বাই 2 পাই, যেটা সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো এখানে কোনটা কি সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। এন, এন এটা হচ্ছে নাম্বার অফ শেল। ঠিক আছে, এন হচ্ছে নাম্বার অফ শেল। কোন শেলে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা যদি, মায়ের যে একটা দিতে মন চায়। এখন আমি এটা মুছতে পারবো না, জানো, এই যে তুমি দাগটা দিছো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, হইতে পারে। তাহলে দেখো, এন হচ্ছে কি নাম্বার অফ শেল, এইচ এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এই প্লাঙ্কস কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে এবং সেই ভ্যালুটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। 6.634, না, 6.626, 34 হচ্ছে পাওয়ার, তাই দিয়ে আমি এটা এখানে লিখে দিয়েছি। 6.626 ইন্টু 10⁻⁻34, এটা হচ্ছে কি তোমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে, এটার ইউনিট যদি জিজ্ঞেস করে তাহলে মিটার স্কোয়ার কেজি ইনভার্স সেকেন্ড, কেজি সেকেন্ড ইনভার্স। স্যার টিচার একটা ইকুয়েশন দিছিল খাতাইতে, ওইটা ওইখানে বলছে এনার্জি ইকুয়াল টু এইচভি, ওইটা কোনটা? ওইটা আরেকটা, ওইটা আসতেছি আমি, এটা আসতেছি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা। আর সামনে দিন তুমি কি আর আগের মিটিং এ ছিলা? ফার্স্ট মিটিং এ ছিলাম না, সেকেন্ড আর থার্ড এই দুইটাই ছিলাম। হুম, ওকে। আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে অনেক সময় বলার জন্য ওয়েট করতেছিলাম, শুরুর দিকে কেউ বলতেছিল না, চুপচাপ ছিল, তাই আমি ভাবলাম তুমি থাকলে তুমি তো নর্মালি বলো। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট মিটিং এ কেন জয়েন দিল, আমার তো ছিল নাকি? ভুলে গেছিলাম। ভুলে গেছো? আচ্ছা আচ্ছা। ও মানে ব্যস্ততার মধ্যে থাকলে আসলে দেখা যায় মনে থাকে। ওকে, তারপরে এইচ এর ভ্যালু জানো, পাই তো কত, 3.141 জানো, এটার বলার কিছু নাই। এবার আসো, যদি এমভিআর দিয়ে ক্যালকুলেট করে তাহলে এম এটা হচ্ছে কি ওই মাস অফ ইলেকট্রন, কত সেটা 9.11 ইন্টু 10⁻⁻31। ঠিক আছে, আচ্ছা। তো ওই অ্যাম্পিয়ার এটা আসলে আমরা ইউজ করবো না, আমরা মোস্টলি এটা ইউজ করব। তো যদি কেউ মনে করো ফার্স্ট এনার্জি সিলেক্ট করতেছে, তাহলে এন এর ভ্যালু কত বসাবা, 1 বসাবা, এখানে এন এর ভ্যালু 1 বসাবা। আর যদি কেউ সেকেন্ড শেলে ঘুরে তাহলে তাকে এন এর ভ্যালু 2 বসাবো ওখানে। তো এইভাবে ইনশাল্লাহ আমরা ক্যালকুলেট করতে পারবো। এবার আসো, যদি আমাদের ও ও আরেকটা যেটা শিখে গেছে যে একটা অবজেক্ট আমরা জানি যখন মুভ করে
ডেফিনেটলি তার মধ্যে কিছু এনার্জি আছে দেখে সে মুভ করতে পারতেছে। তাহলে একটা ইলেকট্রন যখন চারপাশে ঘুরতে থাকে নিউক্লিয়াসের, ডেফিনেটলি তার মধ্যে এনার্জি আছে। তাহলে তার এনার্জিটা কিভাবে ক্যালকুলেট করা যায়? সরি সরি, এটা ওই এনার্জি না। এনার্জি হচ্ছে তুমি একটা লেভেল থেকে তুমি অন্য লেভেলে যখন যাবা, উপরের লেভেলে যাইতে তোমার এনার্জি লাগবে না? কতটুকু এনার্জি হইলে তুমি এক লেভেল থেকে অন্য লেভেলে যাইতে পারবা? খেয়াল করো, আমি প্রথমে ওই কাইনেটিক এনার্জির হিসেবে বলে ফেলতেছিলাম, বাট এই এনার্জি কাইনেটিক এনার্জি না। এটা হচ্ছে যে কোনো একটা লেভেল থেকে, আমি একটু আগে তোমাদেরকে বলছি, উপরের লেভেলে যাইতে হলে তার এনার্জি অ্যাবজর্ব করতে হয়। তো তাইলে কতটুকু এনার্জি সে পাইলে উপরের লেভেলে যাইতে পারবে? এটা তো এরকম না যে যে কোনো অ্যামাউন্টের এনার্জি তুমি ওরে দিয়ে দিলে আর উপরের লেভেলে চলে গেল। না, উপরের লেভেলে যাইতে হলে একটা সার্টেন রিকোয়ারমেন্ট আছে যে এতটুকু এনার্জি ওকে অ্যাবজর্ব করতে হবে। অতটুকু এনার্জি যদিও পায় তখনই কেবল শুধুমাত্র সে ঝাঁটা মারতে পারবে। আর যদি কখনো এরকম হয় যে জানে কতটুকু এনার্জি সে পায়নি, তাহলে সে এখানেই ঘুরতে থাকবে, উপরে যাইতে পারবে না। তারপর আবার নিচের লেভেলে যাইতে হইলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ওকে ছেড়ে দিতে হবে। তো কতটুকু এনার্জি ছাড়লে সে নিচের লেভেলে যেতে পারবে, এই এনার্জিটা ক্যালকুলেট করার যে সেটা হচ্ছে এটা। ঠিক আছে? তো তাহলে এনার্জি ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার এইচ। এটা আসলে ভি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিউ। দেখো এটা কিন্তু ভিটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভি এর মতো লেখা না, এটা একটু এরকম করে দেয়। ঠিক আছে, এটা নিউ। তো এটা আসলে ফ্রিকোয়েন্সি, হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। তো ওইটা দিয়েও আমরা ক্যালকুলেট করি না নর্মালি, আমরা ক্যালকুলেট করব এটা দিয়ে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটা তোমরা এখন বুঝবা, বিকজ তোমরা ওয়েভ এন্ড সাউন্ড চ্যাপ্টারটা পড়ছিলে, মনে আছে? ওয়েভ এন্ড সাউন্ডে আমরা কি পড়ছিলাম? ভি ইকুয়াল টু এফ ল্যামডা, যেখানে ভি ছিল ভেলোসিটি, এফ ছিল ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা ছিল হচ্ছে তোমার ওয়েভলেংথ। তাহলে এফ ইকুয়াল টু, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি বলবা? ল্যামডা ওইদিকে মাল্টিপ্লাই, এদিকে আসলে হয়ে যাবে ডিভাইডেড। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ভেলোসিটি বাই ওয়েভলেংথ। তো তাহলে এখানে এইচ যেটা, দেখো এইচটা এইচই আছে। এই ফ্রিকোয়েন্সি যেটা, এটার বদলে আমরা লিখছি সি বাই ল্যামডা। তুমি হয়তো বলতে পারো স্যার ল্যামডা তো বুঝলাম, ভি এর জায়গায় সি কেন আসলো? সিটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ভেলোসিটি। ভেলোসিটি হইলে সেটাকে ভি লিখলে পারতাম, কেন সি লিখলাম? বিকজ ইট ইজ ভেলোসিটি অফ লাইট। লাইটের ভেলোসিটিকে স্পেশালি তোমার সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, দ্য ভ্যালু অফ হুইচ ইজ 3 × 10⁸। এটা হরে এখানে লেখার জায়গা নেই, আমি একটু মুছে আবার নিচে লিখি। তাহলে ভেলোসিটি অফ লাইট সি, এটা ইকুয়াল টু হচ্ছে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এনার্জি যখন ক্যালকুলেট করতে বলবে তখন তোমাকে কোন ডাটাটা দিয়ে দিবে? তোমাকে দিয়ে দিবে হচ্ছে ল্যামডা। এই ল্যামডার ভ্যালুটা দিয়ে দিবে, ওয়েভলেংথ দিয়ে দিবে। তো ওয়েভলেংথ দিয়ে দিলে তুমি এইচ জানো, সেটা যে ভ্যালু মুখস্থ রাখতে হবে। এন্ড দেন সি এর ভ্যালু, সেটাও তুমি জানো, ভ্যালু মুখস্থ রাখতে হবে। দেন ল্যামডার ভ্যালুটা কোশ্চেন থেকে এখানে বসাই দিলে তোমার এনার্জিটা বের হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো চলো আমরা এই রিলেটেড একটা প্রবলেম করেই ফেলি। আচ্ছা, নাকি আরেকটা কাজ করবো, আগে পোস্টুলেট গুলো শেষ করে ফেলি। আরেকটা পোস্টুলেট আছে, মানে বোর যে কথাগুলো বলছিল তার মধ্যে আরেকটা কথা সে বলছিল। সেটা হচ্ছে যখন ইলেকট্রন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে জাম্প দেয়, তখন সে একটা অ্যাটমিক স্পেকট্রা বাইর করে, মানে একটা লাইট বের হয় ওর থেকে। কি বলছো, বুঝতো? তো এই লাইটটাকে তুমি যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করো, তাহলে আসলে ওই স্পেকট্রাটা দেখা যায়। মনে করো একটা লাইট এখানে গেছে, প্রিজমটা দেখতে হয় নর্মালি সার্কুলার, তো এটার মধ্যে দিয়ে লাইটটাকে যদি তুমি পাস করো, তাহলে দেখবা যে একটা মানে হোয়াইট, হোয়াইট না সরি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, রেড, এরকম একটা স্পেকট্রা দেখা যাবে। বাংলায় এটাকে বলে বর্ণালী। ঠিক আছে? বর্ণ মানে কালার, বর্ণালী মানে অনেকগুলা কালারকে যখন সাইড বাই সাইড এভাবে দেখা যায় তখন ওটাকে বলে বর্ণালী। তো একটা অ্যাটমিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা, ইংলিশে তোমরা তো স্পেকট্রা লিখবা, একটা অ্যাটমিক স্পেকট্রা দেখা যায়। এটা ও বলছে। ঠিক আছে? আচ্ছা, বর্ণালীটা না লিখে প্রিজমের মধ্য দিয়ে যখন পাস করবে ওই লাইটটাকে, স্পেকট্রা দেখা যাবে। ঠিক আছে? তো বোরের কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো একটু পরে বলবো। আগে আমরা এই যে ফর্মুলা গুলা লিখছি এখানে, সেই ফর্মুলা গুলা রিলেটেড একটা দুটো অঙ্ক করে ফেলি। একটা অঙ্ক করি। দেখো, এখানে একটা কোশ্চেন আসছিল এরকম, when electron shifts from second energy level to third energy level। দেখো কোশ্চেনটাতে বলে দিয়েছে সেকেন্ড থেকে থার্ড এনার্জি লেভেলে সে যেতে চায়। ঠিক আছে? তাহলে আর রেডিয়েশন অফ 400 ন্যানোমিটার ওয়েভলেংথ ইজ সিন, একটা ওয়েভলেংথ দেখা যায়
ন্যানোমিটার। আচ্ছা, ন্যানোমিটার মানে কেউ বলতে পারবা যে কিলোমিটার মানে তো হচ্ছে 10⁻³ মানে 1000 মাল্টিপ্লাই করি। ন্যানো মানে কি? 10 কত মাল্টিপ্লাই করবা? -9। ঠিক আছে, এত মিটার। তো এখান থেকে তোমাকে বের করতে বলছে কতটুকু এনার্জি সে অ্যাবজর্ব করতে হবে। ঠিক আছে, সেকেন্ড থেকে সে থার্ডে যাচ্ছে, ডেফিনেটলি নিচে থেকে উপরে যাচ্ছে, তাই না? উপরে যাইতে হলে ওর এনার্জি কি করতে হবে? অ্যাবজর্ব করতে হবে। তো এনার্জি অ্যাবজর্ব কতটুকু করবে সেটা আমরা বাইর করব। তো ই ইকুয়াল টু আমরা কি জানি? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এইচ এর ভ্যালু এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। ঠিক আছে, ইন্টু তোমার হচ্ছে ভেলোসিটি অফ লাইট, দ্যাট ইজ 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে 450 ইন্টু 10⁻9। তো এটা যদি টোটালটা ক্যালকুলেশন করো, যে আনসারটা আসবে সেই আনসারটা আসবে জুলে। আনসার তো তোমরা বাইর করতে পারবা ক্যালকুলেটর টিপে, আমি জাস্ট তোমাদেরকে ইউনিটটা বলে দিলাম যে জুলে আসে। আনসারটাও আমার কাছে লিখা আছে, তো আমি বলে দিচ্ছি 4.417 ইন্টু 10। 4.417 into 10 to the power minus 19. ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আনিস, ইউ আর ভেরি অ্যাক্টিভ। গুড। ওকে, তো তাহলে এতটুকু জুল এনার্জি যখন সে অ্যাবজর্ব করবে, তখনই সে সেকেন্ড এনার্জি লেভেল থেকে থার্ড এনার্জি লেভেলে জাম্প মেরে চলে যেতে পারবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বোরস পোস্টুলেট। এগুলা আশা করি তোমরা ইনশাল্লাহ লিখতে পারবা। এখন তোমাকে কোশ্চেনে, হ্যাঁ বলো। স্যার যদি সাকসেস আজ করে এরকম ইকুয়েশন লিখলে হবে তো? ওরে, এই স্লাইডে আসছি তারপরও এই দাগটা যাচ্ছে না, মুশকিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি যেটা বলছো, সাকসেস যদি জিজ্ঞেস করে, সাকসেস অথবা কম্পারিজন, দুইটার যে কোনো একটাই বলুক, তখন আসলে কি মেনশন করবা সেটা আমি এখন বলে দিচ্ছি তোমাকে। এতক্ষণ বলছি যে এরা দুইজন কি বলছিল, এখন হচ্ছে এদের দুজনের কম্পারিজন, যেটার উপরে মেইনলি ক্রিয়েটিভ আসে। ঠিক আছে, তো কম্পারিজনটা আমাদেরকে লিখতে পারতে হবে। তো আমি এটাকে তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য এভাবে লিখে দিচ্ছি যে রাদারফোর্ড ওইটাতে নো আইডিয়া অফ শেপ অ্যান্ড সাইজ, শেপ আর সাইজ। আমি শর্টকাটে লিখতে যতটুকু সম্ভব, তোমরা এখান থেকে বুঝে নাও। তারপরে বোর এটাতে তাহলে কি, ও বলছে সার্কুলার অরবিট, এটা হচ্ছে ফার্স্ট সাকসেস। তোমরা চাইলে এটাকে এভাবে বলতে পারো যে রাদারফোর্ডের এখানে শেপ আর সাইজের ব্যাপারে কোনো আইডিয়া দেয় না, বোরের এটাতে সার্কুলার শেপ এটা আইডিয়া দেওয়া হয়েছে। তো সেটাকে তুমি সাকসেস হিসেবে ধরতে পারো, অথবা দুইটার মধ্যে কম্পারিজন হিসেবে আসলে ধরা যায়, মানে একই কথা, একই একই অ্যান্সার হবে দুটোর জন্য। স্যার ওয়েন উইল ক্লাস এন্ড? দেখি যতক্ষণ পড়াইতে পারি। সেদিন তো একবার মনে হয় ইফতারের আগ পর্যন্ত পড়াই ফেললাম। আজকে দেখি যতক্ষণ ইনশাআল্লাহ চ্যাপ্টারটা মানে আবার না হয়। কিছু আছে পড়ানো, তো ওইগুলাতে যাই নাই, যে সাব লেভেল S2 2S2 যাইনি। এই অ্যাটমিক মডেল গুলো শেষ করে ওইটাতে যাবো ইনশাআল্লাহ, হয়তো হয়তো। আচ্ছা কয়টা বাজে এখন একটু বলো তো, মোবাইলটা কোথায় গেল? 4:25. 4:25। ফার্স্টার মধ্যে শেষ করার ট্রাই করবো, বাট বলতে পারতেছি না যে গ্যারান্টি নাই শেষ হবে কিনা। তো আচ্ছা আমরা পড়তে থাকি, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমাদের একটু খবরও নিয়ে ফেলি। কি খবর তোমাদের? তোমাদের বাসার দিকে কি খবর? বম টম করতেছে? বম তো না, মানে মিসাইল আর কি। যেটা দেখলাম এখন মানুষ ওইটাকে ভয় পাচ্ছে, মানে বাতাসে ওইটাকে ডিফিউজ করার পরে ওটার যে ডেব্রিস গুলো পড়তেছে না, ওই ডেব্রিস গুলাকে, ওগুলো যদি কারো উপর পড়ে সে তো চিৎ প্রতারণা। তোমাদের ওদিকে কিছু হচ্ছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রাদারফোর্ড, ও মেনশন করে নাই যে এনার্জি, এনার্জি যখন অ্যাবজর্ব অর এমিট করব তখন কি হয়। হুম, তখন কি হয় সেটার ব্যাপারে ও কিছু বলে নাই, কিন্তু বোর এখানে বলছে যে এনার্জি অ্যাবজর্ব অর এমিট যখন করবে তখন সে ওই যে এক শেল থেকে আরেক শেলে চলে যাবে, মানে ইদার ইট উইল গো টু হায়ার শেল, অর যদি মানে এনার্জি যদি অ্যাবজর্ব করে তাহলে হায়ার শেলে যাবে, আর যদি এমিট করে তাহলে লোয়ার শেলে যাবে। ঠিক আছে, এটা এটা বলে। তো
যত বোরের আরেকটা সাকসেস। দেন রাদারফোর্ডের ওখানে অ্যাটমিক স্পেকট্রা, যেটার কথা বললাম যে একটা থেকে আরেকটাতে যাওয়ার সময় যে অ্যাটমিক স্পেকট্রাটা বের হয়, সেটার ব্যাপারে কোনো আইডিয়া দেওয়া হয়নি। অ্যাটমিক স্পেকট্রা, এটার ব্যাপারে কোনো আইডিয়া দেওয়া হয়নি যে ক্রস মানে হচ্ছে কি, এটার ব্যাপারে কোনো আইডিয়া দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি ও তো এটাই বলে নাই যে মানে উপরের লেভেলে যাইতে পারে বা আসতে পারে। ঠিক আছে, তো ওইটার যেহেতু বলে নাই, তো ওইটা থেকে যে অ্যাটমিক স্পেকট্রা আসে সেটার ব্যাপারে ডেফিনেটলি ও কিছু বলেনি। বাট বোর এটা বলে গেছে। ঠিক আছে, বোর বলছে যে, বোরের অবশ্য একটা সমস্যা আছে, সমস্যা না, মানে লিমিটেশন আছে, সেটা হচ্ছে মনো অ্যাটমিক। ওইটার জন্য কিরকম সেটা বলে গেছে। মনো অ্যাটমিক মানে হচ্ছে একটা অ্যাটম, সরি মনো অ্যাটমিক না, সরি, একটা ইলেকট্রন, ইলেকট্রন অ্যাটম একটা না, একটা ইলেকট্রন থাকলে, যদি একটা ইলেকট্রন থাকে, সেটা কার বলতো? হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনের অ্যাটমের ভিতরে স্পেকট্রাটা কিরকম সেটাও এক্সপ্লেন করে যেতে পারছে, সেটার জন্য স্পেকট্রাটা বলছে। কিন্তু যদি একটার বেশি হয় তাহলে কিন্তু তখন আর সে এটাকে এক্সপ্লেন করতে পারে না বা এক্সপ্লেন করে যায়নি। তো এটা হচ্ছে বোরের লিমিটেশন আর কি। আচ্ছা, তো যদি কম্পারিজন করতে পারলে তাহলে তিনটা পয়েন্ট দিয়ে সুন্দর মতো কম্পারিজনটা লিখে দিবা, ইনশাল্লাহ উইল বি ওকে। ওরে বাপরে, যেটা এতগুলো মেসেজ কি হয়ে জমে গেল। আই হার্ড ওয়ান বাঙালি ডাইড, আমিও দেখলাম। যাই হোক, আমি সবকিছু দেখতেছি, কোনোটা বিলিভও করতেছি না, কোনোটা ডিসবিলিভও করতেছি না। স্কুল অফিস গোনা বি ওপেন টুমরো, ইয়া সো ক্যান বি স্টার্ট স্কুল আগেন? না, স্টুডেন্টদের জন্য খুলে নেই। দূর, ফাঁকিবাজি শেষ। না ব্রো, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল, না অনলি অফিস নট স্কুল। হ্যাঁ, টিচাররা যাবে না, তো স্টুডেন্টরাও কেউ আসবে না, শুধু স্কুলের অফিস খোলা থাকবে। খুবই ক্রিটিক্যাল একটা টাইমে ঘটনাটা ঘটছে। ঠিক আছে, যখন তোমাদের অনেকের ফি দেওয়ার কথা আর আমাদের স্যালারি পাওয়ার কথা এই টাইমে, এখন দেখা যাচ্ছে স্কুল যেহেতু বন্ধ, অনেকে ফি দিতে পারে নাই। অনেকে কি, আমার মনে হয় কেউই হয়তো ফি দেয়নি, যে কারণে আমাদের স্যালারিও দেয়নি। আমরাও বসে আছি, স্কুলে বসে আছি, তো এই কারণে বোধহয় কালকে স্কুলটা খুলবে আর কি। তো সবাই রিকোয়েস্ট করি একটু, যার যতটুকু পারে ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে সামর্থ্য দিক, সবার জন্য ইজি করুক, সবাই যাতে একটু গিয়ে ফিটা দিয়ে আসে। ঠিক আছে, ওকে। এখন এ, আচ্ছা, এতটুকু শেষ। এবার পরের লিমিটেশন। হ্যাঁ, এগুলো শেষই হয় না কি রে। লিমিটেশন তোমাদেরকে বলছি অলরেডি, তারপরে এখানে আলাদাভাবে আরেকটা মেনশন করে দিই ওদের তোমরা নোট নিতে পারো। ঠিক আছে, তো লিমিটেশন এটা অ্যাটমিক স্পেকট্রা, অ্যাটমিক স্পেকট্রা যেটাও বলছে, সেটা একটা ইলেকট্রনের জন্য বলছে। বাট যদি মোর দেন ওয়ান ইলেকট্রন হয়, মোর দেন ওয়ান ইলেকট্রন, ওই রকম অ্যাটমের জন্য কিরকম সেটাও এক্সপ্লেন করতে পারে না। নো এক্সপ্লেনেশন। ঠিক আছে, দেন তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু বোর দেয়ার উইল বি আ সিঙ্গেল লাইন অফ স্পেকট্রাম। এটা স্পেকট্রামের মধ্যে একটা সিঙ্গেল লাইন দেখা যাবে, সিঙ্গেল লাইন অফ স্পেকট্রাম। বাট বর্তমানে আমরা হাই রেজলিউশন অ্যাপারেটাস পাইছি। ঠিক আছে, হাই রেজলিউশন অ্যাপারেটাস, তাহলে এখানে লিখি যে কারেন্টলি আমরা কি পাইছি? হাই রেজলিউশন অ্যাপারেটাস। ওগুলা দিয়ে যখন আরো জুম করে দেখা হয়েছে, তখন আসলে দেখা গেছে কি জানো, এখানে আসলে একটা না, ওখানে ওটার ভিতরে কয়েকটা ফাইন লাইন আছে। ফাইন মানে হচ্ছে খুবই চিকন। ফাইন মানে চিকন, বুঝছো? এখানে কিন্তু এই ফাইন মানে ওই ফাইন না, আমরা বলি না আম ফাইন, ওই ফাইন না। এটা হচ্ছে কি, ফাইন মানে চিকন। ঠিক আছে, তো তাইলে এটাকে যখন এই হাই রেজলিউশন অ্যাপারেটাসের মধ্যে দিয়ে দেখবা, তখন ওখানে সেভারাল ফাইন লাইন দেখা যায়, তো যেটার এক্সপ্লেনেশন ওর দিয়ে যায় না। ঠিক আছে, দেন লাস্ট লিমিটেশন যেটা বোর বলে গেছে, অনলি সার্কুলার অরবিট। সার্কুলার অরবিট শুধু সার্কেল শেপের হবে এটা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট ইজে আমরা জানতে পারছি যে এটা ওভালও হইতে পারবে, ক্যান বি ওভাল শেপ টু। ঠিক আছে, তো তার মানে আম, তোমার বোর যেটা বলে গেছে সেটা হচ্ছে এটা সার্কুলার, বাট আমরা জানতে পারছি যে এটা কি হইতে পারে, এরকম ওভাল শেপও হইতে পারে। ঠিক আছে, স্যার, এটা 3 ডাইমেনশনাল না? আহ, হ্যাঁ, 3 ডাইমেনশনালি। সার্কেল কি 3 ডাইমেনশনাল? না, ঘোরার যে পাথটা, সেই পাথটা, তুমি মনে করো এই যে একটা পার্কের চারপাশে ঘুরতেছ, তাহলে তোমার ঘোরার যে রাস্তাটা, সেই রাস্তাটা একটা সার্কেল না? তুমি তো একটা 3D অবজেক্ট, তুমি 3D জি। এনভায়রনমেন্টের মধ্যেই ঘুরতেছ, বা তুমি যে লাইনটা তুই ঘুরতেছো সেই লাইনটা সার্কুলার।
এটা বুঝাইছে আর কি, যে ইলেকট্রন যে ঘুরে সে একটা সার্কুলার পাথে ঘুরে, পাঁচটা সার্কেল, বুঝছো? জি বুঝছি। ওকে, তো এখন আসো আমরা আরেকটা প্রবলেম একটু সলভ করি। প্রবলেম, এটা ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড, ঠিক আছে? তো একটা, এটা আসলে ক্রিয়েটিভের মধ্যেই আসবে, করানোর দরকার আছে। আচ্ছা, ক্রিয়েটিভের মধ্যেই করবো, তাকে এখন আর আলাদা করানোর দরকার নেই। তাহলে আমরা কি করব ক্রিয়েটিভের মধ্যে? স্লাইডে দেখে আসতে হবে না, কিন্তু আমি যে এখানে এখন, ও আচ্ছা আচ্ছা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম এখন আবার স্লাইডটা শুরু হবে না, বিকজ তোমরা জানো আমার এখানে প্রবলেম হয়। আচ্ছা, তো তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এটা পড়তে গেলে ওই ওই জিনিসগুলো এসে পড়বে। ইলেকট্রনিক কনফিগারেশন, কনফিগারেশন বানান কেমন? ফিগুরেশন, এভাবে তো না? আচ্ছা, তাহলে বোর বলে গেছে কি প্রিন্সিপাল এনার্জি লেভেল গুলা n = 1 2 3 4 এরকম হবে, ঠিক আছে? এখন প্রত্যেকটা এনার্জি লেভেলে এগুলাকে কি বলে? এনার্জি লেভেল অথবা শেল বলে। কি বলে? এনার্জি লেভেল, অর উই ক্যান সে এগুলা এনার্জি শেল। এখন প্রত্যেকটা শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারবে ম্যাক্সিমাম, সেটা বের করার ফর্মুলা হচ্ছে 2n²। তো ফর এক্সাম্পল ফার্স্ট এনার্জি শেলে তাহলে কয়টা থাকবে? n = যদি 1 হয়, 2 × 1², তার মানে 2। তাহলে কে যেটা, এটা হচ্ছে কে। তারপরে এল, এল হচ্ছে n = 2। তো তাহলে আচ্ছা দেখো, তাহলে সেকেন্ড এনার্জি শেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারবে বলো তো? 2² কত? 8। ঠিক একইভাবে এম, প্রত্যেকটা আমাদের জানতে হবে। থার্ড এনার্জি শেলে ম্যাক্সিমাম থাকতে পারবে 2 × 3², দ্যাট ইজ 18। এন্ড এন, মানে ফোর্থ এনার্জি শেল, এখানে থাকতে পারবে 30। ঠিক আছে, ওকে। এখন এটার একটা টেবিল তোমাদের বইতে আছে, তোমরা দেখছো হবে 3.0 46 নাম্বার পেজে, পেজ নাম্বার 46, এন্ড টেবিল নাম্বার হচ্ছে 3.07। টেবিলটাতে এগুলো খুব সম্ভবত ক্যালকুলেশন দেওয়া আছে। ওকে, তো এখন দেখো, প্রথমে যেটা হবে, তোমার মনে করো কারো ইলেকট্রন একটা, একটা ইলেকট্রন, তাহলে সেই ইলেকট্রন কি করবে? ফার্স্ট এনার্জি শেলে ঢুকবে। কারো যদি দুইটা ইলেকট্রন থাকে, তাহলে তার দোনোটা ইলেকট্রন ফার্স্ট এনার্জি শেলে ঢুকবে। কিন্তু কারো যদি তিনটে ইলেকট্রন থাকে, তখন কি হবে? প্রথম দুইটা ফার্স্ট এনার্জি শেলে ঢুকবে, দেন তৃতীয়টা সেকেন্ড এনার্জি শেলে চলে যাবে, ঠিক না? তো এটা দ্বারা বোঝা যায় ইলেকট্রন ফার্স্টে লোয়ার এনার্জি লেভেলে ঢুকবে এবং গ্র্যাজুয়ালি এবার উপরের এনার্জি লেভেলে যাইতে থাকে। বুঝতে পারছো? যখনই আমরা ইলেকট্রন ফিল আপ করা শুরু করবো, তখন দেখা যাবে ইলেকট্রন কি হবে, ফার্স্ট এনার্জি লোয়ার এনার্জি লেভেলে ফার্স্টে জায়গা ফিল আপ করবে, ওখানে ফুল হয়ে গেলে, যেমন এখানে ফার্স্ট এনার্জি দুইটা হইতে পারে, যখন দুইটা ফুল হয়ে যাবে, এরপরে যখন নতুন ইলেকট্রন আসবে, সে আর ফার্স্ট এনার্জি শেলে ঢুকতে পারবে না, সে সেকেন্ড এনার্জি শেলে গিয়ে জায়গা দখল করবে। তো ঠিক একইভাবে পরের আটটা ওখানে যাবে, দেন এই দুইটা আটটা মিলে 10টা, 10টার পরে যেগুলো সেগুলো থার্ড এনার্জি লেভেলে যাবে। তো এই রুলটা আসলে এলিমেন্ট নাম্বার 18, অ্যাটমিক নাম্বার যার 18, সে হচ্ছে আর্গন, আর্গন পর্যন্ত এই রুলটা মেনটেন করে। ঠিক আছে, যে লোয়ার এনার্জি লেভেলে আগে ঢুকে তারপর হায়ার এনার্জি লেভেলে যায়। কিন্তু আর্গনের পরে আর 19 হচ্ছে পটাশিয়াম। এই পটাশিয়ামের এখান থেকে ঝামেলা শুরু হয়। দেখা যায় কি, তোমার থার্ড এনার্জি লেভেলে না, ফুল না করে তোমার ফোর্থ এনার্জি লেভেলে ঢুকে গেছে কয়েকটা ইলেকট্রন, কয়েকটা না, একটা আর কি। কি বলছো, বুঝতে পারছো? তারপরে স্ক্যান্ডিয়াম, এইটার ক্ষেত্রেও দেখবে যে স্ক্যান্ডিয়াম ওর হচ্ছে 20। ওর দেখা যায় প্রথম 18টা ঠিকঠাক মতো ঢুকে, কিন্তু এই 18 এর পরে যে দুইটা, সেই দুইটা একটু দুষ্টামি করে, সে থার্ড লেভেলে না থেকে ফোর্থ লেভেলে গিয়ে ঢুকে। তো কেন এটা এরকম হয় সেটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে এনার্জি সাব লেভেল গুলা। ঠিক আছে, এনার্জি সাব লেভেল। তো এগুলো যেগুলো, সেগুলো এনার্জি লেভেল।
এগুলাকে আবার কয়েকটা সাব লেভেলে ভাগ করা হয়। তো সেটা তোমরা অলরেডি জানো। এগুলো হচ্ছে এস, পি, ডি, এফ। এই এস এটার কত, এটার ভ্যালু 0, পি হচ্ছে 1, ডি হচ্ছে 2, এফ হচ্ছে 3। এগুলো মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে। তো যে কোনো এনার্জি লেভেলের ভ্যালু আমরা পাবো এন থেকে, আর ওখানে সাব লেভেল কয়টা থাকবে। এখানে সাব লেভেল কি মনে করো, এই যে ওয়ান এর ক্ষেত্রে তোমরা অলরেডি জানো যে এটা 1s2 হয়, ঠিক আছে? তো 1p কেন নাই? আবার 2 এর ক্ষেত্রে 2s আছে, 2p আছে। 2p 2d কেন নাই? 2d নাই। 3 এর ক্ষেত্রে 3s আছে, 3p আছে, 3d আছে, কিন্তু 3f নাই। ঠিক আছে? এগুলো কেন নাই সেটা আমরা বুঝবো এখন। যে n দিয়ে আমরা বুঝবো এনার্জি লেভেল, আর সাব লেভেল বুঝবো এল দিয়ে, সেটা ছোট হাতের এল দিয়ে রিপ্রেজেন্ট করে। এই এল কয়টা থাকবে সেটা ডিপেন্ড করে তোমার n-1 এর উপরে। এই যে n এর ভ্যালু যত, তার থেকে এক কম। ফর এক্সাম্পল তোমাকে যদি আমি বলি, এই যে n এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে l এর ভ্যালু হবে 0, 1, 2। এই যে 3 এর এক আগে পর্যন্ত তোমার থেমে যেতে হবে। ও অ্যাকচুয়ালি এটা আমার লেখার স্টাইলটা কিন্তু ঠিক হয়নি। আই থিঙ্ক ইট মাইট বি কনফিউজিং টু মেনি অফ ইউ। সো এল এটা 0 থেকে শুরু করে কত পর্যন্ত হবে? অ্যারো না দিয়ে 2 দিই, 0, 2, n-1, n এর এক ঘর আগে পর্যন্ত গিয়ে থামবো। তো তাইলে l এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 2 তে গিয়ে থামবো। শুরু কোথা দিয়ে করবা? 0 থেকে। 0 থেকে ওই যে 2 তে গিয়ে থামতে হবে। তো ঠিক একইভাবে n যদি মনে করো 2 হয়, তাহলে l কি হবে তোমার? l হবে 0 আর 1। তাহলে 0, 1 বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছি সেটা তোমরা এখানেই দেখতে পারবে। যে 0 বলতে s কি বোঝায়, p বলতে 1, d বলতে 2, f বলতে 3। তো তাহলে যদি 3 থাকে, সেখানে 0, 1, 2 হবে। 0, 1, 2 মানে s, p, d থাকবে সেখানে। তার মানে এখানে সাব লেভেল গুলো কি হবে? 3s, 3p, 3d। এটা হবে তোমার এখানে সাব লেভেল। 2 এর ক্ষেত্রে 0 আর 1, 0 হচ্ছে s, 1 হচ্ছে p। তাহলে এটার ক্ষেত্রে হবে 2s আর 2p। এখানে অন্যটা আর আসবে না, ঠিক আছে? তাও n=1 এর জন্য তোমরা জিজ্ঞেস করতে পারো সেটা কি হবে। সেটা হবে এই যে 0 থেকে শুরু হয়ে আর সামনে যাইতেই পারবে না, বিকজ 1 এর আগেই থামতে হবে। তো 1 এর আগে তো 0ই, 0 তে শুরু, 0 তে শেষ। তো এই জন্য 1 এর সাথে শুধুমাত্র সাব লেভেল কি হয়? 0 কি s, 1s ই পসিবল। 1p এটা পসিবল না, 2f এটা পসিবল না, বা 3d, সরি 3d না, 3f ওটা পসিবল না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো তোমরা এগুলা। তো এগুলোর যে একটা টেবিল আছে, সেই টেবিলটা দেখতে এরকম। এই টেবিলটা একটু হালকা এক্সপ্লেইন করি। আমি কিন্তু এমন ভাবে পড়ানোর চেষ্টা করতেছি, যারা এর আগে কখনো এটা পড়ে নাই তারাও যাতে একটু এগুলা বুঝে বুঝে চলে যেতে পারে, ঠিক আছে? কারণ সবাই আসলে সেম প্রিপারেশন থাকে না, আমি জানি। তাহলে দেখো, এন এর ভ্যালু কত? 1। এন এর ভ্যালু যখন 1, তখন আমরা জানি যে এল এর ভ্যালু ইট ক্যান বি অনলি 0। তো 0 হলে সেটা কি? এস। তাইলে 1 আর এখানে এস, এই দুইটাকে মিলে এখানে কি লিখছি আমরা? 1s। এবং 1 এর মধ্যে এই সব হাইয়েস্ট যতটা ইলেকট্রন থাকতে পারে 1 এর মধ্যে, 1 যদি 1 বলি তাহলে 2। কিন্তু এখানের মধ্যে অরবিটাল, প্রত্যেকটা অরবিটাল কয়টা ইলেকট্রন থাকবে সেটা আবার ডিপেন্ড করে হচ্ছে 2 × 12 + 1। এটার কথা আমি বলতে ভুলে গেছি আগের স্লাইডে, বাট এখন এখান থেকে ইজিলি তোমরা বুঝে নিতে পারো, ঠিক আছে? এই যে এল এর ভ্যালু এখানে কত বসাবা? এল এর ভ্যালু এখানে 0 না? তো তাহলে 0 হলে 2 × 0 মানে 0, 0 + 1 is 1, 1 × 2 is 2। সেজন্য এখানে 2। এরপরে আসো 2 থেকে আমরা জানি যে এটা 0 আর 1 থাকবে, যে 2 এর আগে থামতে হবে না, সেই জন্য 0 আর 1। তো 0 বলতে আমরা কাকে বোঝাই? এস কে বোঝাই। 1 বলতে বোঝাই পি কে। তাইলে এইটা হবে তোমার 2s, আর এখানে কি হবে? এটা 2p। তো 2s অরবিটাল এখানে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে? তো সেটা আমরা দেখবো কি, যে এল এর ভ্যালু, এল এর ভ্যালু কত? 0। তো এল এর ভ্যালু যখন 0, তখন এই যে এল এর ভ্যালু এখানে 0 বসে, এখানে 2 থাকে। দেন পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত? পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু 1। তো তাইলে এখানে এল এর ভ্যালু 1 বসাও। 2 1 যা 2, 2 + 1 3, 3 2 যা 6, ঠিক আছে? তো এই যে তোমার 8টা ইলেকট্রন, আমরা একটু আগে দেখছিলাম যে n=, যখন 2, এল শেল, ঠিক আছে? সেকেন্ড শেলে তোমার ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 8টা। যাদের মনে নেই তাদেরকে আরেকবার একটু দেখে নিয়ে আসি। এই যে n=2 যখন, তখন আমাদের ম্যাক্সিমাম সেখানে ইলেকট্রন থাকতে পারবে 8টা। এই 8টার মধ্যে 2টা থাকে তোমার এস লেভেল, এস, এই যে এস এর মধ্যে থাকে 2টা, আর পি তে থাকে হচ্ছে 6টা। বুঝছো? এই দুটোটা মিলে তখন এবার এই 8টা ইলেকট্রন হয় সেকেন্ড শেলে। থার্ড শেলে তোমার 3টা অরবিটাল থাকবে, 3টা সাব লেভেল থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মনে রাখবে, এটা হচ্ছে অরবিট।
আর এগুলো হচ্ছে অরবিটাল, ডিফারেন্ট। ওকে, তো তাহলে এটার জন্য হবে এস, পি আর ডি। দেখো এই যে এতটুকু, কিন্তু খেয়াল রাখিও এতটুকু হচ্ছে তোমার 3। তো তাহলে এখানে এটা হবে 3s, এটা 3p আর এটা 3d। তাহলে 3s এর s হইলেই মনে রাখবা ম্যাক্সিমাম 2টা, p হইলে ম্যাক্সিমাম ওখানে 6টা, d হইলে ম্যাক্সিমাম ওখানে 10টা থাকতে পারে। ঠিক একইভাবে 4 এর জন্য তোমরা বুঝছো 4s, 4p, 4d, আর এখানে f হবে 4f। তো 4f এ কয়টা? ম্যাক্সিমাম 14টা থাকতে পারে। ঠিক আছে, তো এই যে এখানে ফোর্থ লেভেলে আমরা দেখছিলাম যে 32টা থাকে, 32টার মধ্যে 2টা থাকে এস, 2টা থাকে পি তে, 2টা থাকে ডি তে, আর সরি কি বলতেছি আমি, 2টা থাকে এস এ, 6টা থাকে পি তে, 10টা থাকে ডি তে, আর 14টা থাকে তোমার এফ এ। এইভাবে তোমার ডিস্ট্রিবিউশনটা হয়। ঠিক আছে, এই জন্যই আমরা লিখতে পারি যে 1s2, 2s2, 2p6 এভাবে লিখতে পারি। একটু ওয়েট করো, আমার একটু দরজায় নক করতেছে কে যেন। তোমরা এই জিনিসটা একটু দেখো, যারা বোঝো না তারা একটু বোঝার চেষ্টা করো এবং আমাকে জানো যে কোনো ডাউট আছে কিনা। তোমাদেরকে কি এটা ক্লাসে মেনশন করছিল? এটা কত তোমাদের বইতে নাই, তো এই জন্য আসলে জানি না ক্লাসে মেনশন করছে কিনা। এই যে ইলেকট্রনদের লোয়ার এনার্জি লেভেলে আগে ঢুকবে, তারপর সে হায়ার এনার্জি লেভেলে যাবে, এই প্রিন্সিপালটাকে বলা হয় আউফ বাউ প্রিন্সিপাল। আউফ বাউ প্রিন্সিপাল সায়েন্টিস্টের নামে, ঠিক আছে, আউফ বাউ প্রিন্সিপাল। যে লোয়ার এনার্জি লেভেলে আগে যাবে, তারপর হায়ার এনার্জি লেভেলে যাবে। এখন ওই যে যেটা বলছিলাম, সোডিয়ামের ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, সেই ঝামেলাটা আসলে কেন হয়? সেটা হচ্ছে, তোমরা দেখো তোমাদের এই যে যে কোনো একটা অরবিটালের এনার্জি আসলে ডিসাইড হবে কিভাবে, n+l এভাবে এনার্জির হিসাবটা হয়। ঠিক আছে, তো ওইটারও আগে তোমাদেরকে এটা বলা দরকার যে এটা এটা তো জানো না, এই যে 1s, তারপরে হচ্ছে 2s2, দেন এটার কি পিকচার আমি এখানে ইনক্লুড করছি না করিনি? এটা I think এখানে করিনি। 2s2p, তারপর এখানে এবার 3s, 3p, 3d, তারপর হচ্ছে 4s, 4p, 4d, 4f, এরকম। ঠিক আছে, তো এখন সিরিয়ালটা হচ্ছে এভাবে, এই যে 1s, এটার পরে আসবে কি 2s, দেন এরপরে আসবে 2p, 2pর পরে আসবে 3s। লাইনটা কেন এই বোকামিটা করতেছি, আমার এখানে তো স্ট্রেট লাইনটা আনার সুযোগ আছে। ওকে, তো তাইলে দেখো এটা এরকম, 1s, 1s এর পরে কি হবে 2s, 2s এর পরে হবে 2p, তারপর 3s, 3s এর পরে আসবে 3p, দেন 3p এর পরে আসে 4s। এই যে 3p এর পরে 3d না, আসে 4s। এখন এই 4s টা কেন আসে সেই জিনিসটা আসলে এখন এক্সপ্লেন করবো। এই 4s এর পরে আসবে তোমার হচ্ছে 3d, দেন 4p। তো এইভাবে যাইতে থাকবে আর কি। তো কেন আসলে 3p-র আগে 4s টা আসে সেটা আমরা বুঝি। দেখো 4s এর এনার্জি কতটুকু আর 3d এর এনার্জি কতটুকু সেটা আমরা এখন হিসাব করব। তাইলে 3d, এইখানে n এর ভ্যালু হচ্ছে কত, 3। বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ l? d এর জন্য l এর ভ্যালু কত? d, এই যে d এর জন্য l এর ভ্যালু কত বলো, 2। তাইলে এখানে এটার এনার্জি যদি হিসাব করতে হয়, 3+2 = কত হয় আমাদের, 5 হয়। বাট 4s এর ক্ষেত্রে যদি আমরা দেখি, 4s, n এর ভ্যালু 4 প্লাস s, s এর ভ্যালু কত, 0। s না 0 ছিল, এই যে s, s যখনই তখনই 0, যে s এর সময় n এর ভ্যালু 0। তাহলে 4+0 এটা কত হয়, 4। তাহলে দেখো তো কার এনার্জি কম হইলো, 4s এর এনার্জি কম হয়েছে না? তো আউট পাওয়ার প্রিন্সিপাল অনুযায়ী আমরা কি জানি, যার এনার্জি কম সেইখানে ঢুকবে আগে। তো তাহলে তোমার 3p এর পরে ইলেকট্রন যখন দেখে যে মানে 3d এর থেকে 4s এনার্জি কম, তখন সে এটাতে আগে ঢুকে 4s ফিল করার পর তারপরে সে 3d তে যায়। তো এখানে এটা তোমরা চাইলে যে কোনোটার জন্য চেক করে দেখতে পারো। দেখো 3d তারপরে যায় 4p তে, তাহলে 4p কি বেশি এনার্জি? হ্যাঁ, 4p আসলে বেশি এনার্জি। খেয়াল করে দেখো 4p = 4 প্লাস কত, p এর জন্য কত হয়, p এর জন্য ভ্যালু কত বলো, 1। তো সেটা আহ ও আচ্ছা, এখানে আরেকটা প্রিন্সিপাল এখন আমরা শিখবো, 4+1 এটাও কত, 5 হয়। তাহলে দেখো এখানে দুইটা ইকুয়াল হয়ে গেছে, 4p এটা 5, আবার 3d এটাও 5। তো তাহলে কেন আমার 3d তে আগে ঢুকবে, যখনই দুইটা অরবিটালের এনার্জি ইকুয়াল হয়ে যাবে
তখন তাদের মধ্যে যার এনার্জি লেভেলটা কম সেখানে আগে ঢুকবে। ঠিক আছে, এটাও আরেকটা মনে রাখার জিনিস এখানে, যে যার এনার্জি লেভেল কম, এখানে এনার্জি লেভেল ও 3 আর এটা 4, 3D আর 4P দোনোটারই এনার্জি লেভেল, সরি এনার্জি সেম এখানে যে 5। তো দুইটার মধ্যে কোনটাতে আগে ঢুকবে? যার এনার্জি লেভেল কম, এই যে 3 আর 4 এর মধ্যে 3টা হচ্ছে কম, তো তার কাছে আগে যাবে, তারপরে এবার 4P তে যাবে। ঠিক আছে, তো এখানে যা যা কেস হইতে পারে মোটামুটি আমি তোমাকে বলে দিছি। এবার দেখো, আমরা যখন ওই যে সোডিয়ামের এটা দেখবো, সোডিয়ামের এটা হচ্ছে কত, 19টা। তাহলে 19 তুমি আস্তে আস্তে ফিল আপ করে আসো। প্রথমে তোমার হবে 1s, তো 1s তো ম্যাক্সিমাম দুইটাই থাকতে পারবে, এবং দুইটা যে থাকতে পারবে সেটা প্রুফ কি, যে এখানে আছে, এস এ ম্যাক্সিমাম দুইটা। তারপর 2s, এস এ দুইটা থাকতে পারে, 2p, পি তে 6টা থাকতে পারে, তো কয়টা হয়েছে, 10টা হয়ে গেছে। তারপর 3s, এখানে থাকতে পারে দুইটা, 12টা হয়েছে। দেন তারপরে 3p, 6টা। তো এখানে টোটাল 18টা হয়ে গেছে। এই 3p এর পরে অনেকেরই যেটা ধারণা যে 3d আসার কথা, কিন্তু 3d না এসে কোথায় চলে আসবে, ওই ইলেকট্রনটা 4s এ প্রবেশ করে। ঠিক আছে, বুঝতে পারছো? 4s এ এন্টার করবে। তো ঠিক একইভাবে যখন তুমি স্ক্যান্ডিয়াম করবে, স্ক্যান্ডিয়াম, ক্যান্ডিয়াম হচ্ছে 20, তো ওর ক্ষেত্রেও এটা সেম, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেন এরপরে যে 18টা হওয়ার পরে যে দুইটা বাকি থাকে ওর, সেই দুইটা ওই 4s এ গিয়ে ঢুকবে। ঠিক আছে, এবার যদি স্ক্যান্ডিয়ামের উপরে চলে যাও, মনে করো 21, 21 যার, তার ক্ষেত্রে কি হবে, এই 4s ফিল আপ করার পরে তারপরে সে 3d তে যাবে। ঠিক আছে, 4s, এই যে 4s ফিল আপ করার পরে তারপরে সে 3d তে যাবে। তো 3d তে যদি যায়, আমাদের এখানে তোমরা হয়তো ভাবতে পারো তাহলে বোধহয় 4s এটার পরে হয়তো 3d লিখবো না, কিন্তু না, যদি 3d থাকে তাহলে 3d টা তুমি একটু আগে লিখতে হবে, এটাই হচ্ছে মানে রুলস আর কি, নিয়ম। তো তোমরা কি কেউ বলতে পারবা যে 21 এটা কার? ও, আমি এখানে একটা জিনিস একটু ভুল বলছি, স্ক্যান্ডিয়ামই আসলে 21। এই যে ক্যালসিয়াম হচ্ছে 20, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20, তাই না? এটা ক্যালসিয়াম হবে, সরি। আমি কোথাও একটু মিস্টেক করলে তুমি একটু আমাকে বলে দিতে পারো না? তোমরা জানো আমি কেমিস্ট্রিতে কত ভালো, তো সারাক্ষণ সাবধান থাকবা। ঠিক আছে, আচ্ছা স্ক্যান্ডিয়াম ওইটার ক্ষেত্রে হচ্ছে কি 21। তো স্ক্যান্ডিয়াম 21 হলে ওটা কিভাবে লিখবো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18টা হয়ে গেছে। দেন এরপরে 18টা, এটার পরে ওই যে 4s 2 তে যাবে, তো 20টা হয়েছে, 20টা হওয়ার পরে আরেকটা যেটা সেটা আসবে 3d তে, তাহলে 3d1। তো যদিও আসলে দুইটা ইলেকট্রন আগে 4s এ যায়, তারপর পরে এবার একটা ইলেকট্রন যেটা বাকি থাকে সেটা 3d তে আসে, তো সেটা 3 এর সাথে একসাথে লেখার জন্য একসাথে এইভাবে 3টা লিখবা, মনে থাকে যেন। ঠিক আছে, তো এটা একটা এক্সেপশন। ওকে, তারপর ফাইনালি আরেকটা জিনিস করানোর পরে আমার মনে হয় বেসিক আর কিছু থাকবে না। হ্যাঁ, ও আচ্ছা না, আরেকটা, হ্যাঁ এই চ্যাপ্টারটা ছোট ছোট মনে করে এই তো দেখতেছি শেষই করতে পারতেছি না। বাস আজকে খালি আর এক্সেপশন করাবো, আজকে ক্রিয়েটিভ করে দিতে পারবো না একদম। আমি কনফার্ম যে তোমরাও আসলে মাথা ওভারলোডেড হয়ে গেছে এতক্ষণ। এক্সেপশন যেটা ছিলাম সেটা হচ্ছে আম, তোমার ওই যে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের এটা 24। ঠিক আছে, ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যেটা হওয়ার কথা ছিল 2s1s2, 2s2, 2p6, তারপর 3s2, 3p6, তাহলে এখানে 18টা হয়ে যায়। ঠিক আছে, 18টার পরে দেন তারপরে তোমার যেটা হওয়ার কথা সেটা হচ্ছে 3p6, তারপরে তোমার পি এর পরে 4s এ যাবে, তাই না? তো 4s এ এখানে দুইটা ফিল আপ করে 20 হয়, তাহলে এরপরে 3d তে আসার কথা বাকি 4টা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমি তোমাকে হিসাবটা বুঝাই দিই। এতটুকু পর্যন্ত হচ্ছে 18, 18 এর পরে দুইটা আমরা জানি যে এখানে যাওয়ার কথা, দুইটা। তো 18 আর 2 মিলে 20 হয়, 24 হওয়ার জন্য বাকি যে 4টা সেটা এবার এখানে আসার কথা, তাই না? কিন্তু এখানে সামান্য একটু ব্যতিক্রম ঘটে, সেটা কিরকম, এই যে এখানে 4 এর বদলে যেটা হয়, একটা ইলেকট্রন ওই যে এস অরবিটালে যেটা 4s এ যেটা যাওয়ার কথা সেখান থেকে একটা এই 3d তে চলে আসে, তো সে 5 হয় আর 4s এর এখানে 1 হয়ে যায়। এখন এই ঘটনাটা কেন ঘটে, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন গুলা, এদের একটা টেন্ডেন্সি আছে যে এরা যদি, এটা অ্যাকচুয়ালি এফ আর ডি এর ক্ষেত্রে, অন্যগুলোর জন্য না, এফ আর ডি এর ক্ষেত্রে ওদের একটা ডিজায়ার আছে, ডিজায়ার টু বি
হাফ অর কমপ্লিটলি ফিল্ড, এই অবস্থায় ওরা বেশি স্টেবল। ঠিক আছে, কমপ্লিটলি ফিল্ড যদি হাফ ফিল্ড হয় অথবা কমপ্লিটলি ফিল্ড হয়, এই অবস্থায় ওরা আর একটু বেশি স্টেবল ফিল করে। সবাই একটু লাইফ স্টেবিলিটি গেইন করতে চায়, তাই না? তো ওরাও একটু চাইলো, দোষ কি? তাহলে ডি অরবিটালটা ওখানে জানি আমরা ম্যাক্সিমাম 10টা থাকতে পারে। তো 10টা হলে তো কমপ্লিট হয়ে যাবে, আর 10টার হাফ কত? 5টা। তাইলে টার্গেট থাকে হয় 10টা ফুল করার, নাইলে 5টা নিয়ে থাকা। তো যখন এখানে দেখা যায় আমি একটু আগে যেটা লিখছিলাম যে নর্মালি আমাদের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী হওয়ার কথা এখানে 4টা আর এখানে 2টা। তো ওর খুবই মন মন চায় যে মানে আরেকটা যদি আমি কোনোভাবে পেয়ে যেতাম, তাহলে আমি 5টা হয়ে গেলাম, তাহলে হাফ ফিল্ড হয়ে গেলে আমার এখানে কি হতো, একটু বেশি স্টেবিলিটি গেইন করতাম আমি। তো সেই জন্য কি করে, ওই 4S কে রিকোয়েস্ট করে, বলে যে তোমার থেকে একটা ইলেকট্রন প্লিজ আমাকে দিয়ে দাও, তো আমি 5টা হয়ে যাই, তাহলে আমি কি হব, একটু স্টেবল হব। তো তখন এবার এই জন্য এইটা এরকম হয়। তো ক্রোমিয়ামের একটা এক্সেপশন, এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক একইভাবে আরেকটা আহ, যেটা সেটা হচ্ছে আর্সেনিক। এটা হচ্ছে তোমাদের কি এক্সেপশন, এটা হচ্ছে নাম্বার 33, এটা তোমরা করবা। ঠিক আছে, এক্সেপশনটা কি সেটা তোমরা খুঁজে বের করবা। ওকে, তো এরকম যেগুলা আহ, তোমাদের জিঙ্ক হচ্ছে কি, আই থিঙ্ক অ্যাটমিক নাম্বার 30, এই জিঙ্ক পর্যন্ত সবগুলার ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা নিজেরা বাসায় লিখে প্র্যাকটিস করবা। ইট উইল মেক ইউ স্ট্রং। দেখো তোমরা ইনশাল্লাহ পরীক্ষার হলে আর ভুল করবা না। ঠিক আছে, বসবা, মনে করো খানা দানা খেয়ে একবারে বসবা, বসে তারপর এবার ইলেকট্রনিক কনফিগারেশন একদম হাইড্রোজেন থেকে শুরু করে তোমার জিঙ্ক পর্যন্ত সবগুলা তোমরা কি করবা, লিখে ফেলবা। যে হাইড্রোজেনেরটা লিখবে এরকম, ও ব্র্যাকেটে এখানে লিখতে হবে 1, তো তাহলে লিখতে হবে 1s1। তারপরে হাইড্রোজেনের পরে আসে হিলিয়াম, এটা হচ্ছে 2, লিখবো 1s2। তো ঠিক একইভাবে এরপরে আসে লিথিয়ামের 3, তো সেটা কত, 1s2। দেন 2s এ গিয়ে থাকবে আরেকটা। তো এভাবে করে একদম জিঙ্ক পর্যন্ত যেগুলো আছে সবগুলা লিখে ফেলবা। এটা যদি লিখতে পারো, ইনশাআল্লাহ পরীক্ষায় তোমার এগুলার কোনো ভুল হবে না। ঠিক আছে? এরপর আরেকটা যেটার বেসিক বাকি ছিল সেটা হচ্ছে, তোমরা ওই যে জানো এই আইসোটোপ, হালকা একটু জাস্ট বলে রাখি, ক্রিয়েটিভ পরের দিন করাবো। ঠিক আছে, আইসোটোপ। তো দেখা যায় সেম তোমার কি, আচ্ছা আইসোটোপ কাকে বলে, আইসোটোপ ডেফিনেশনটা একটু বলে দেওয়া দরকার। তোমরা জানো আইসোটোপ কাকে বলে? কি ইকুয়াল থাকবে আর কি ইকুয়াল থাকবে না? হুম, জানো না? প্রোটন নাম্বার ইকুয়াল থাকবে, প্রোটন নাম্বার ইকুয়াল থাকবে, কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট হবে। এবং এখনই আমার মনে পড়লো, আমি তোমাদেরকে প্রোটন নাম্বার মাস নাম্বার এগুলো এই চ্যাপ্টারের শুরুতে বলি নাই। তো অসুবিধা নেই, এগুলো আসলে আগেই জানার কথা। প্রোটন নাম্বার হচ্ছে তোমার কয়টা প্রোটন আছে, সেটা সেটা হচ্ছে প্রোটন নাম্বার। আর মাস নাম্বারকে তোমার রিপ্রেজেন্ট করে এ দিয়ে। তো সেটা হচ্ছে, ও আচ্ছা, প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার এটা হচ্ছে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো তাইলে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, এই দুটোটাকে যদি অ্যাড করো তাহলে যেটা পাবা এটা হচ্ছে তোমার মাস নাম্বার। ঠিক আছে, তো কারো যদি জেড সেম থাকে কিন্তু এ ডিফারেন্ট, তার মানে বুঝতে হবে তার এন এ গন্ডগোল আছে। ঠিক আছে, যদি কারো নাম্বার অফ প্রোটন সেম থাকে বাট মাস নাম্বার ডিফারেন্ট, তাহলে বুঝতে হবে যে তার নাম্বার অফ নিউট্রন ডিফারেন্ট, যে কারণে টোটাল অ্যাড করে মাস নাম্বারটা ডিফারেন্ট আসছে। ওকে, তো ক্লোরিনের যেমন মনে করো একটা আইসোটোপ পাওয়া যায়, এটা 25% থাকে, 75% থাকে, ওখান থেকে তোমাকে রিলেটিভ অ্যাটমিক মাস ক্যালকুলেট করতে বলে। তো ইনশাল্লাহ এগুলো আমরা পরের দিন দেখবো আর কি, আজকে জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলাম। তোমরা, আমি এই চ্যাপ্টারের ক্রিয়েটিভ এর পিডিএফ অলরেডি গ্রুপে দেওয়ার কথা, যদি না দিয়ে থাকি আমাকে অবশ্যই এখন মেসেজ করবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। তোমরা ওখান থেকে ক্রিয়েটিভ প্র্যাকটিস করবা। ঠিক আছে, হ্যাঁ, আজকে আর না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।